বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 2 জুন 2025 এবং আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 24তম ক্লাস ফৌজদারি কার্যবিধির দশম এবং সর্বশেষ ক্লাস আজকে শেষ করতে হবে। যেভাবেই হোক একটু ধৈর্য ধরে থাকতে হবে সবার। তো গতদিন আমরা আপিল শুরু করেছিলাম, কোন কোন ক্ষেত্রে আপিল করা চলে না এটা পড়েছি, আপিল আদালতের ক্ষমতা পড়েছি। এরপর যেটা একটু প্রাথমিকভাবে আলোচনা করছিলাম সেটা হলো খালাস, নাকি খালাস। তো খালাস যদিও গতকাল আলোচনা করছিলাম, বাট খালাসটা একটু পরেই আসি। আগে আপনারা আহ আমি যেখানে বলি সেখানে চলে আসেন, সেটা হলো দণ্ডাদেশের বিরুদ্ধে যে আপিল, এটা আমরা একটু আগে পড়বো। তারপরে হচ্ছে আমরা খালাসের বিরুদ্ধে আপিল করব, তারপরে অন্যান্য কিছু। তো দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল মূল প্রশ্নের অংশ না, বাট 50 নাম্বার পেজে আসে। চলে আসেন 50 নাম্বার পেজ। 50 নাম্বার পেজের শুরুতে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল আছে। তো একটু অপেক্ষা করেন। তাহলে আমরা আজকে শুরু করব, দেখেন, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। তো পড়ার আগে আমি একটু বুঝাই যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কে করে। দণ্ডাদেশ পায় হচ্ছে আসামি। তাহলে এ জায়গা সংক্ষুব্ধ কে? আসামি। তাহলে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে আসামি। এবং এই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 407, 408, 409 ও 410 ধারায়। তো দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল পড়ার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। ফৌজদারি কার্যবিধিতে কি কি আদালত আছে? ফৌজদারি কার্যবিধির 6 ধারায় বলেছে, 6 ধারায়, যে সুপ্রিম কোর্ট ব্যতীত 2 ধরনের ফৌজদারি আদালত আছে। একটা হলো দায়রা আদালত আর একটা হলো ম্যাজিস্ট্রেট। তারপরে ম্যাজিস্ট্রেটরা আবার ভাগ করছে 2 ভাগে, একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট আর একটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন বিচারিক ম্যাজিস্ট্রেট আবার জেলা পর্যায়ে 4 প্রকার, আর মেট্রোপলিটন এলাকায় 2 প্রকার। জেলা পর্যায়ে 4 প্রকার কি কি? 1 নাম্বার হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 2 নাম্বারে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। 3 নাম্বারে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। 4 নাম্বারে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। জেলা পর্যায়ে এই 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেটই বিচারিক ম্যাজিস্ট্রেট থাকে। অপরদিকে মেট্রোপলিটন এলাকায় বিচারিক ম্যাজিস্ট্রেট 2 প্রকার। একটা হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর একটা হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো এর মধ্যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে এক, মানে এরা হলো সবাই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো এখন আমাদের ফৌজদারি কার্যবিধির 407 ধারায় যে আপিল এখতিয়ার, সেটা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল। 407 ধারায় যদি বলা হয়েছে, যদি দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, তাহলে ওই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। বুঝতে পারছেন? তাহলে 407 ধারার আপিল এখতিয়ার শুধুমাত্র কার? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের। এখন আমরা নর্মালি জানি যে যিনি জেলা পর্যায়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনি মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বাট এই দণ্ডাদেশের ক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোনো আপিল এখতিয়ার নাই। কেন নাই? আপনি এইভাবে দেখেন, যে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, তাহলে আপিল হচ্ছে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মহানগর এলাকায় কি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে? নাই। মহানগর এলাকায় আছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো মহানগর এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ড দিলে কার কার কাছে আপিল হবে, এটা এখনো আমরা ধরেন জানি না, এটা এখনো জানি না। তো জাস্ট জানি দ্বিতীয় তৃতীয় যদি দণ্ড দেয়, আপিল হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এটাই বলছে কত ধারা? 400। এরপরে 408 ধারায় 2টা আদালতের আপিল এখতিয়ার আছে, একটা হলো দায়রা জজ আদালত আর একটা হলো হাইকোর্ট বিভাগ। তো দায়রা জজের কথা বলছে যে ও জায়গা তো দ্বিতীয় তৃতীয় হয়ে গেল, তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, তাহলে আপিল হবে দায়রা জজের কাছে। অথবা আমরা 31-3-এ প্রিলিতে পড়ছি, 31-3-এ যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ দণ্ড দিতে পারে 10 বছর। এই যুগ্ম দায়রা জজ যদি 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেয়, তাহলে আপিল হবে কার কাছে? আপিল হবে দায়রা জজের কাছে 408 ধারায়। তাহলে দায়রা জজের কাছে কি কি আপিল যাচ্ছে দেখেন। দায়রা জজের কাছে আপিল যাচ্ছে
প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে দায়রা জজের কাছে আপিল, যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিলে দায়রা জজের কাছে আপিল। কত ধারায়? 408 ধারায়। এই 408 ধারায় হাইকোর্ট বিভাগের আপিলের কথাও বলেছে। হাইকোর্ট বিভাগের আপিল মানে হলো যুগ্ম দায়রা জজ যদি 5 বছরের বেশি সাজা দেয় তাহলে আপিল কার কাছে? হাইকোর্ট বিভাগে। তার মানে যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত যদি দেয় আপিল হচ্ছে দায়রা জজের কাছে, 5 বছরের বেশি দিলে আপিল যাবে কার কাছে? হাইকোর্টে। এছাড়া আর একটা ব্যতিক্রম আছে এখানে আলোচনার ক্ষেত্রে বলবো, যে রাষ্ট্রদ্রোহিতার মামলায়, নর্মালি রাষ্ট্রদ্রোহিতার মামলায় যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দেয়, রাষ্ট্রদ্রোহিতার মামলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে এটা একটা এক্সেপশন। এই 408 ধারায় বলছে যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ড দিলেই আপিল চলে যাবে হাইকোর্টে। এটা একটা ব্যতিক্রম। বাট নর্মালি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল কার কাছে যায়? দায়রা জজের কাছে। কিন্তু একটাই ব্যতিক্রম, যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় যদি দণ্ডাদেশ দেয় তাহলে আপিল চলে যাবে কোথায়? হাইকোর্টে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যালো। আচ্ছা, এছাড়া 410 ধারায় বলেছে যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যদি কোনো আপিল যোগ্য আদেশ বা দণ্ড দেয় তাহলে সেই ক্ষেত্রে আপিল হবে কার কাছে? হাইকোর্ট বিভাগে। তাহলে আমি হলো জাস্ট বুঝাইলাম, এখন আমরা লাইন বাই লাইন পড়ে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। কারণ এই ধারণাটা আপনি যদি দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ভালোভাবে না বুঝেন তাহলে অপর্যাপ্ত দণ্ডাদেশ আর খালাস এটা বুঝতে কষ্ট হবে। দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় তৃতীয় দণ্ড দিলে চিফ স্যারের কাছে আপিল 407, প্রথম শ্রেণীর দণ্ড দিলে দায়রা জজের কাছে আপিল 408, যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত দিলে দায়রা জজের কাছে আপিল 408, যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি দিলে হাইকোর্ট বিভাগে আপিল 408, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট আদালত রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ড দিলে আপিল হাইকোর্ট বিভাগে 408, আর দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ আপিল যোগ্য কোনো আদেশ দিলে হাইকোর্ট বিভাগে আপিল 410। একটা ধারা মাঝে থেকে গেছে, সেটা হলো 409। অতিরিক্ত দায়রা জজ আপিল এখতিয়ার প্রয়োগ করতে পারে যদি নির্দেশ দেয় দায়রা জজ। মানে দায়রা জজ যদি বলে যে আমার আপিল গুলো তুমি শুনো, তাহলে এই অতিরিক্ত দায়রা জজেরও আপিল এখতিয়ার আছে, যেরকম থাকে দায়রা জজের। তার মানে অ্যাজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিডিকশন, মানে ওনার আদি আদালত হিসেবে আপিল এখতিয়ার নাই। যদি ওনারে দেয় তাহলে উনি আপিল ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই হলো আমার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। তাহলে আমরা যদি একটু ব্যাখ্যা দিই, দেখেন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল এখতিয়ার যদি জেলা পর্যায়ে দেখি কার আছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আছে, দায়রা জজের আছে। আর মেট্রোপলিটন এলাকা হলে শুধু আছে মহানগর দায়রা জজ, হাইকোর্ট বিভাগ। ওই জায়গায় তো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল এখতিয়ার নাই। কারণ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে আপিল এখতিয়ার এই জন্য নাই কারণ মহানগর এলাকায় কোনো দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই। একটু পড়ি দেখেন যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 1898 407 থেকে 410 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। আমি একটু বলে নিই, এই প্রশ্নটা আপনাদের সাজেশনে নাই, বাট আমি মনে করি যে আপিল সম্পর্কে পড়তে হলে এই সম্পর্কে ধারণা লাভ করা দরকার। এজন্য দণ্ডাদেশের বিরুদ্ধে যে আদালতে আপিল করা যায়, এই যে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কত ধারা? 407, দায়রা জজ বা মহানগর দায়রা জজে কত? 408, আর হাইকোর্ট বিভাগে 408 ও কত? 410। এর মধ্যে দেখেন দণ্ডাদেশের বিরুদ্ধে যখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করা যায় 407 ধারা অনুসারে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো দণ্ড প্রদান করলে উক্ত দণ্ডের বিরুদ্ধে আপিল হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। যেহেতু মহানগর এলাকায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নেই, তাই দণ্ডাদেশের ক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোনো আপিল এখতিয়ার নাই। এটা মানে মুখস্থ করার কিছু নাই, এমনিতেই বুঝলে নিজের মতো করেই লেখা যায়। তারপরে দেখেন তামাদি মেয়াদ, তামাদি আইন 1908-এর 154 অনুচ্ছেদ অনুসারে 30 দিন। কতদিন বলেন? 30 দিন। এরপরে আমরা চলে আসি দণ্ডাদেশের বিরুদ্ধে দায়রা জজ বা মহানগর দায়রা জজ আদালতে কখন আপিল হয়। 408 ধারা অনুসারে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোন দণ্ড দিলে বা যুগ্ম দায়রা জজ অনধিক কত 5 বছর কারাদণ্ড দিলে উক্ত দণ্ডের বিরুদ্ধে আপিল হবে দায়রা জজ বা মহানগর দায়রা জজ আদালতের নিকট। এছাড়া একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা, যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল তো দায়রা জজের কাছে হচ্ছে, কিন্তু আমরা কোন জায়গায় কি বলছি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল কোথায় হবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দণ্ড দিতে পারে কত জানেন? 33-এর পদে 7 বছর। 7 বছর। পুনরা 7 বছর কারাদণ্ড দিলেও আপিলটা হবে দায়রা জজের কাছে। যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি দিলে আপিল হয় হাইকোর্টের কাছে। কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনি 7 বছর দিলেও কোথায়? দায়রা জজের কাছে। এখন এটা কিন্তু ফৌজদারি কার্যবিধিতে বলে নাই। ফৌজদারি কার্যবিধিতে বলে নাই। এই যে দেখেন কোথায় বলেছে, দ্য সেশন জাজ বাইড অর্ডিন্যান্স নাম্বার, এই যে আপনার 70 ডেটেড 1/12/1984 এর বিধান অনুসারে 29 ধারায় ক্ষমতাপ্রাপ্ত চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত 33 ধারায় বিশেষ ম্যাজিস্ট্রেট 33 ধারায় 7 বছর কারাদণ্ড প্রদান করলেও উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে দায়রা জজ বা মহানগর দায়রা জজ আদালত। এখন আপনার একটা ফ্যাক্ট দিয়ে দিল যে অমুক দণ্ডাদেশ দিছে, এখন এই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে কোন আদালতে? তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে দণ্ডই দেখ না কেন আপিল কোথায়? দায়রা জজ। আর যুগ্ম দায়রা জজ যদি 6 বছর দেয় হাইকোর্টে। আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 7 বছর দিকে দায়রা জজের কাছে। তারপরে দেখেন সরকার বা দায়রা জজ নির্দেশ দিলে, আন্ডারলাইন করবেন, অতিরিক্ত দায়রা জজ দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল এখতিয়ার প্রয়োগ করতে পারে। ব্র্যাকেটে লেখেন 409 ধারা। সরকার বা দায়রা জজ নির্দেশ দিলে অতিরিক্ত দায়রা জজ কি আপিল এখতিয়ার প্রয়োগ করতে পারে। কত ধারা? 409 ধারা। আর দায়রা জজের কাছে আপিল এখতিয়ার সেই একই দিন, 154 অনুচ্ছেদ অনুসারে 30 দিন। কতদিন? 30 দিন। তাহলে আপনি মনে রাখবেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও 30 দিন, দায়রা জজের কাছেও 30 দিন। আমরা চলে আসি হাইকোর্ট বিভাগে কখন আপিল হয়। দেখেন দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে যখন আপিল হয় 408 ধারা অনুসারে যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি কারাদণ্ড দিলে বা আন্ডারলাইন করবেন 124 ধারায় ম্যাজিস্ট্রেট আদালত কোনো দণ্ড দিলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে হাইকোর্ট বিভাগে। তাহলে 408 ধারায় বলতেছে যে যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি, 5 বছরের বেশি, অথবা 124 ধারায় ম্যাজিস্ট্রেট আদালত যদি কোনো দণ্ড দেয় তাহলে আপিল হবে হাইকোর্ট বিভাগে। 410 ধারা অনুসারে আর একটা আছে 410 ধারা অনুসারে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কোন আপিলযোগ্য দণ্ড দিলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যদি কোনো আপিলযোগ্য দণ্ড দেয়, এখন যদি বলেন যে স্যার আপিলযোগ্য দণ্ড বুঝবো কিভাবে, ওই যে 412, 13, 14, 412-তে দায়রা আদালত অনধিক কত বছরের কারাদণ্ড দিলে আপিল করা যাবে না? 1 বছর, 30 দিন, 1 মাস, 1 মাস নাকি? তাহলে দায়রা জজ যদি 1 মাস কারাদণ্ড দেয় আপিল করা যাবে না। যদি 2 মাস দেয় আপিল কোথায় হবে? হাইকোর্ট। বুঝছেন? তামাদি আইন 1908-এর 155 অনুচ্ছেদ অনুসারে 60 দিন। এখানে এই অনুচ্ছেদ ভুল হইলে এত সমস্যা নাই, 60 দিনের জায়গা 90 দিন লিখলেও তেমন কোনো সমস্যা নাই। বিষয়টা হলো যে এইগুলা সমস্যা হয়ে হলো আপনার প্রিলির ক্ষেত্রে। তো যে জিনিস আমার জানা দরকার খুব সংক্ষেপে, দ্বিতীয় তৃতীয় দিলে আপিল হবে চিফ স্যারের কাছে, প্রথম শ্রেণী যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত দিলে দায়রা জজের কাছে, আর তার যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি দিলে বা 124 ধারায় দণ্ড দিলে হাইকোর্টে, বা দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ আপিল যোগ্য দণ্ড দিলে আপিল কোথায়? হাইকোর্টে। এই হলো সারমর্ম। বুঝছেন? কোনো প্রশ্ন আছে কিনা দণ্ডাদেশের আপিল নিয়ে আপনাদের? নাহলে আমরা খালাসে চলে যাব। 47 না পেজে স্যার, আছে। নাই স্যার। আচ্ছা, খালাসের বিরুদ্ধে আপিল। খালাস আপনারা অনেকে মনে রাখতে পারেন না যে কোন আপিল কে করে। এটা মনে রাখা খুব সহজ। আপনি এটা চিন্তা করবেন, একটা মামলায় খালাস বাদী পায় না আসামি পায়? আসামি পায়। তাহলে আসামি যদি খালাস পায় তাহলে এই জায়গা ক্ষতিগ্রস্ত কে? বাদী। তাহলে খালাসের বিরুদ্ধে আপিল কে করবে? তাহলে খালাসের বিরুদ্ধে আপিল করবে বাদী বা টিপি। আর খালাসের বিরুদ্ধে আমরা এই যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বেশ কয়েকটা আদালত জানলাম, কিন্তু খালাসের বিরুদ্ধে আপিল করা যায় জাস্ট 2টা আদালতে, দায়রা জজ আর হাইকোর্ট বিভাগ।
আর খালাসের বিরুদ্ধে আপিল সম্পর্কে আলোচনা করছে 417 ধারায়। 417, ম্যাজিস্ট্রেট আদালত খালাস দিলে, সেটা জিয়ার মামলা হোক বা সিআর মামলা হোক, ম্যাজিস্ট্রেট আদালত খালাস দিলে ওই খালাসের বিরুদ্ধে আপিল হবে দায়রা জজের কাছে। আর দায়রা আদালত খালাস দিলে, দায়রা আদালত মানে হলো দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, এই তিনজন যদি খালাস দেয় তাহলে আপিল হবে কার কাছে? হাইকোর্ট বিভাগে। এই সব কিছুই বলা আছে 417 ধারায়। আচ্ছা, এখন যদি পিপির বেলায় আসি, পিপি মূল মামলায় প্রদত্ত খালাসের ক্ষেত্রেও আপিল করতে পারে, আপিলে প্রদত্ত খালাসের ক্ষেত্রেও আপিল করতে পারে। পিপি জিয়ার মামলায়ও আপিল করতে পারে, সিআর মামলায় আপিল করতে পারে। আমি একটা উদাহরণ দিই, দেখেন খুব সংক্ষেপে বলি। যে ধরেন একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটা চুরির মামলায়, জিয়ার মামলায় আসামিরে খালাস দিছে, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখন জিয়ার মামলায় খালাস দিলে আপিল করতে পারে পিপি। তাহলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি খালাস দেয়, পিপি আপিল করবে কোথায় বলেন তো? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নাকি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খালাসের ক্ষেত্রে আপিল এখতিয়ার নাই। তাহলে ম্যাজিস্ট্রেট খালাস দিলে আমার আপিল হবে দায়রা জজের কাছে। তাহলে পিপি এই ক্ষেত্রে আপিল করবে কার কাছে? তাহলে এটারে বলে মূল মামলায় খালাসের বিরুদ্ধে আপিল। বুঝছেন? এখন দায়রা জজও আপিলে খালাস আদেশ বহাল রাখছে। তাহলে দায়রা জজের এই খালাস আদেশের বিরুদ্ধে পিপি আবার আপিল করবে কোথায়? হাইকোর্টে। এটারে বলে আপিলে প্রদত্ত খালাস। বুঝেন কিনা? আচ্ছা, তাহলে মনে রাখবেন পিপি মূল মামলায় প্রদত্ত খালাসের বিরুদ্ধে আপিল করতে পারে, আপিলে প্রদত্ত খালাসের বিরুদ্ধে আপিল করতে পারে। তবে নালিশকারী যিনি, তিনি শুধু সিআর মামলার খালাস দিলেই আপিল করতে পারে, তবুও ওই সিআর মামলাটা হবে মূল মামলায় প্রদত্ত খালাস। ধরেন একটা যৌতুকের মামলায় দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওই আসামিরে খালাস দিতে, যৌতুকের মামলা হলো সিআর মামলা। তাহলে এই জায়গায় যে বাদী বা নালিশকারী, তার এইটা হলো মূল মামলায় খালাস। তাহলে বাদীর এই জায়গার প্রতিকার হলো, যেহেতু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিছে, ম্যাজিস্ট্রেট দ্বিতীয় প্রথম যাই দেখ না কেন, ম্যাজিস্ট্রেট খালাস দিলেই বাদী নিয়ে এই জায়গা আপিল করবে কার কাছে? তোদের কাছে। দায়রা জজ যদি আপিলে তার স্বামীরে খালাস দিতে, তাহলে এই ক্ষেত্রে এই বাদী আর দ্বিতীয় আপিল করতে পারবে না, কারণ সে শুধু মূল মামলায় খালাসের বিরুদ্ধেই আপিল করতে পারে। তাহলে এই ক্ষেত্রে তার প্রতিকার হলো রিভিশন। এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে তার প্রতিকার কি? রিভিশন। তো এইগুলাই আমরা পড়বো। তার আগে হ্যাঁ, মিতা বলেন কি প্রশ্ন করতে চান? জি। হ্যাঁ, না সেটা আসতেছি পরে। জি, সেটা আপনার আমি বলে দিব। দেখেন, আগে আমরা চলে আসি খালাস আদেশের বিরুদ্ধে আপিল। ফৌজদারি কার্যবিধির 417 ধারায় খালাস আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আলোচনা করা হয়েছে। খালাস আদেশের বিরুদ্ধে যে আদালত আপিল করা যায়, দেখেন, এক হলো হাইকোর্ট বিভাগে। এটা খুব সহজ। দায়রা আদালত কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল হবে কার কাছে? হাইকোর্ট বিভাগে। দায়রা জজের নিকট আপিল, যে কোনো ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল হবে কার কাছে? দায়রা জজের কাছে। এখন আমরা চলে আসি যে খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। খালাস আদেশের বিরুদ্ধে কে কে আপিল করতে পারে? দেখেন, পাবলিক প্রসিকিউটর পারে 417 কত? 1। আর অভিযোগকারী পারে 417 2। আপনার ওই সাবসেকশন মনে রাখার কোনো দরকার নাই, আপনি জাস্ট বলবেন যে 417 ধারা অনুসারে যারা যারা আপিল করতে পারে, পিপি পারে, অভিযোগকারী পারে, শেষ। বুঝছেন? আচ্ছা, এখন পিপি কখন পারে আমরা একটু দেখি। পাবলিক প্রসিকিউটর কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল ফৌজদারি কার্যবিধির 417 ধারা মতে যে কোনো মামলায়, আন্ডারলাইন করেন, জিআর বা সিআর, জিআর বা সিআর। আমি আর একটা কথা সবসময় বলি, আবারও বলি, আপনারা কেউ ফৌকা লিখবেন না, ফৌকা লিখবেন না। কি লিখবেন? ফৌজদারি কার্যবিধি, সংক্ষিপ্ত কোনো ফরম এখানে লিখবেন না। তো সরকার পাবলিক প্রসিকিউটরকে আপিল দায়েরের নির্দেশ দিতে পারে যে কোনো দায়রা আদালত কর্তৃক মূল মামলায় প্রদত্ত খালাস। দায়রা আদালত কর্তৃক কি? মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে বা আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল হবে কোথায়? হাইকোর্টে। আবার যে কোনো ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক, এই যে দেখেন, মূল মামলায় প্রদত্ত খালাস বা আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে
কার কাছে হবে? দায়রা জজের কাছে। তাহলে এখানে দুইটা জিনিস, যে দায়রা জজ খালাস দিলে মূল মামলায় দেখ বা আপিলে দেখ, পিপি আপিল করবে কোথায়? হাইকোর্ট। আর ম্যাজিস্ট্রেট খালাস দিলে মূল মামলায় দেখ আর আপিলে দেখ কার কাছে? দায়রা জজের কাছে। তো তামাদির মেয়াদ দেখেন, পাবলিক প্রসিকিউটর কর্তৃক মূল মামলায় বা আপিলে প্রদত্ত আহ, খালাসের আদেশের বিরুদ্ধে দায়রা আদালত বা হাইকোর্ট বিভাগ যেখানেই আপিল করুক না কেন, উভয় ক্ষেত্রে আপিল করার সময়সীমা হলো 157 অনুচ্ছেদ অনুসারে 6 মাস। তাহলে পিপি দায়রা জজের কাছে গেলেও ওনার তামাদি মেয়াদ 6 মাস, হাইকোর্ট বিভাগে গেলেও তামাদি মেয়াদ কতদিন? 6 মাস। বুঝছেন? এখন আমরা একটু চলে আসি অভিযোগকারী কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল। অভিযোগকারী শুধুমাত্র মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। অভিযোগকারী 417(2) ধারায় খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। কখন? দেখেন, উনি আপিলে খালাস দিলে কিন্তু আপিল করতে পারে না। যে কোনো দায়রা আদালত কর্তৃক মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে কোথায়? হাইকোর্ট বিভাগে। আর যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত মূল খালাসের বিরুদ্ধে কোথায়? দায়রা আদালতের কাছে। এখানে দেখেন, এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অভিযোগকারী শুধুমাত্র নালিশি মামলায় বা সিআর মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। শুধুমাত্র নালিশি মামলা হলেই হবে না, সাথে প্রমাণ করতে হবে যে এই যে দেখেন, খালাস আদেশে আইনগত কি আছে? ভুল আছে, এবং উক্ত ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত, এরর অফ ল, ওকেশনিং ফেইলিওর অফ জাস্টিস, মানে আইনগত ভুল আছে এবং সেই আইনগত ভুলের কারণে ন্যায় বিচার কি হয়েছে? ব্যাহত হয়েছে। সেই ক্ষেত্রেই অভিযোগকারী সিআর মামলায় খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। এখন আমরা যদি চলে আসি তামাদির মেয়াদ, যদি দেখেন যে ফৌজদারি কার্যবিধির 417(3) ধারা অনুযায়ী আহ অভিযোগকারী কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদি মেয়াদ হলো কতদিন? 60 দিন। এই যে যে 417(3), এটা হলো শুধুমাত্র নালিশকারী ক্ষেত্রে প্রযোজ্য, বাট পিপির যে তামাদি মেয়াদ, এটা কোথায় বলেছে? 157 অনুচ্ছেদ। পিপির ক্ষেত্রে 6 মাস, কমপ্লেইনেন্টের ক্ষেত্রে কতদিন? 60 দিন। দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ যেখানে আপিল দায়ের করা হোক না কেন। এখন একটু আগে মিতা একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তরে আসি। দ্বিতীয় আপিলের বিধান আমাদের ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় আপিল করা যায় কিনা? দেখেন, দণ্ডাদেশের আপিল আমরা বিস্তারিত পড়ে এসেছি। দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করা যায় না। দণ্ডাদেশের ক্ষেত্রে দ্বিতীয় আপিল করা যায় না কেমনে, আমি একটু উদাহরণ দেই। ধরেন, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, আসামি আপিল করবে কোথায়? খোকন বিশ্বাস কার কাছে করবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই দণ্ড বহাল রাখছে। তাহলে মানে আপিলেও দণ্ডটা কি আছে? বহাল আছে। তাহলে আসামি আর দ্বিতীয় আপিল করতে পারবে না, আসামির এই জায়গা করতে হবে রিভিশন। বুঝছেন? তার মানে দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল করবে কয়বার? একবার আসামি। দুইবার, পরপর দুইবার আপিল করা যায় না, আইনে বিধান নাই। কিন্তু খালাসের ক্ষেত্রে দ্বিতীয় আপিলের বিধান আছে কিছু বিশেষ ক্ষেত্রে, শুধুমাত্র পিপির। কার বলেন? পিপির। তো এই বিধানটা হলো, একটু আগে বলছি যে ধরেন ম্যাজিস্ট্রেট খালাস দিছে, তাহলে ম্যাজিস্ট্রেটের খালাসের বিরুদ্ধে পিপি আপিল করবে কোথায়? দায়রা জজ খালাস দিলে আপিল করবে কোথায়? বুঝছেন? তবে কথা আছে, যে ক্ষেত্রে প্রথম আপিলে গেছে হাইকোর্ট বিভাগে, সেই ক্ষেত্রে দ্বিতীয় আপিলের বিধান নাই। তার মানে ধরেন একটা খুনের মামলার ট্রায়াল কোর্ট কে জানেন? খুনের মামলার বিচার করে কে? দায়রা জজ। দায়রা জজ খুনের মামলায় দায়রা জজ বিচার করে একজনের ফাঁসি দিছে। তাহলে দায়রা জজের আদেশের বিরুদ্ধে, সরি ফাঁসি তো না, খালাস দিছে, দায়রা জজ খালাস দিছে। তাহলে দায়রা জজ খালাস দিলে এই খালাসের বিরুদ্ধে আপিল হবে কোথায়? হাইকোর্ট। তাহলে হাইকোর্টও যদি খালাস দেয়, তাহলে এই জায়গায় দ্বিতীয় আপিলের বিধান নাই। তাহলে পিপি দ্বিতীয় আপিল করতে পারে শুধুমাত্র সেই ক্ষেত্রে যে জায়গায় প্রথম আপিলটা হয়েছিল দায়রা জজের কাছে, এবং দ্বিতীয় আপিল সেক্ষেত্রে অন্য জায়গায় করতে, মানে হাইকোর্টে করতে পারে। কিন্তু যদি কোনো আপিল, প্রথম আপিলটাই হয় হাইকোর্টে, সেই ক্ষেত্রে কিন্তু পিপির খালাসের ক্ষেত্রে দ্বিতীয় আপিলের সুযোগ নাই। দেখেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী খালাস আদেশের বিরুদ্ধে একমাত্র পাবলিক প্রসিকিউটরই দ্বিতীয় আপিল করতে পারে। তবে এক্ষেত্রে দায়রা জজ মূল মামলায় প্রদত্ত খালাস আদেশ প্রদান করে থাকেন, সেই ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটরের উক্ত খালাস আদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিলের সুযোগ নাই। এই যে লেখা আছে, তবে যে ক্ষেত্রে দায়রা জজ
মূল মামলায় খালাসাদেশ প্রদান করে থাকেন, সেই ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটরের উক্ত খালাসাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিলের সুযোগ নাই। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, দেখেন উদাহরণ, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট একটি জিআর মামলায় আসামিকে খালাস দিলে পূর্বে উক্ত খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন করে, এটা তো আমরা জানি নাকি। আপিলে দায়রা জজ আদালত উক্ত আসামির খালাস আদেশ বহাল রাখে, মানে দায়রা জজ খালাস আদেশ কি রাখছে, বহাল রাখছে। এই ক্ষেত্রে দায়রা জজ আদালত আপিলে যে খালাস দিয়েছেন উক্ত খালাস আদেশের বিরুদ্ধে বিপি হাইকোর্ট বিভাগে দ্বিতীয় আপিল দায়ের করতে পারে। বুঝছেন? আপনি এবার আপনার এখন কথা বলে আপনার কথা শুরু করি। এই অনলাইনে মিউট করেন, আমি একটা হোয়াটসঅ্যাপ লাইভ রিভিশন আপনি করতে কথা আপিল রাখেন। আরে জনি সাহেব, স্যার তুমি দেখান। আচ্ছা, যে এখানে একটু ভুল আছে আমি দেখাই দিই। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটি জিআর মামলায় আসামিকে খালাস দিলে পিপি উক্ত খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন করেন, এই রিভিশন কেটে আপিল লেখেন। এই যে আমি এখানে গোল দিয়ে দিছি, দেখেন পাইছেন? এই রুবেল, খালাস আদেশের যে আপিল করলাম, আপনার কোনো প্রশ্ন আছে? সব বুঝছেন? সব বুঝছেন? তাহলে অনলাইন অফলাইন যারে প্রশ্ন করব সে প্রশ্নগুলো বাকিগুলো শুনবেন, আর যারে প্রশ্ন করব শুধু সে উত্তর দিবেন। রুবেল, বলেন দেখি, যে একজন রাষ্ট্রদ্রোহিতার মামলায় একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একজন আসামিরে খালাস দিছে, রাষ্ট্রদ্রোহিতার মামলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে এখন নালিশকারী, রাষ্ট্রদ্রোহিতার মামলা সিআর মামলা হয়, রাষ্ট্রদ্রোহিতার মামলা জিআর মামলা হয় না। এখন নালিশকারী এই জায়গায় আপিল, এই খালাস আদেশের বিরুদ্ধে আপিল করবে কোথায় বলেন? একমাত্র হাইকোর্টে করতে হবে। হেলাল, আল হেলাল, কোথায় করবে? প্রশ্ন শুনছেন? শুনেন নাই বোধহয়। শুনছেন, বলেন, উত্তর দেন। হাইকোর্টে। আচ্ছা, মোর্শেদ সাহেব কি বলেন? ওটাই হয়। কেউ বলবেন না, যারা জিজ্ঞেস করে সে বলেন। রথিন সাহেব কোথায় আপিল করবে? কিসের দণ্ড দিলে? রাষ্ট্রদ্রোহিতায় খালাস দিছে, আপিল কোথায় করবে কি বললেন উত্তর? হাইকোর্টে না কেন? আচ্ছা, নূর ভুইয়া কি বলেন? নূর ভুইয়া, যেহেতু এটা ম্যাজিস্ট্রেট আদালত দিচ্ছে, ম্যাজিস্ট্রেট আদালতের যে ক্লাস আছে এর বিরুদ্ধে তারা জি, আপনারা ওই তালে তালে বলে ফেলেন রাষ্ট্রদ্রোহিতা হলেই বোধহয় হাইকোর্টে যান। রাষ্ট্রদ্রোহিতা হলেই কিন্তু হাইকোর্ট না। যদি দণ্ডাদেশ দেয়, ম্যাজিস্ট্রেট দণ্ডাদেশ দিলে যাবে হাইকোর্টে। আর রাষ্ট্রদ্রোহিতার মামলায় যদি ম্যাজিস্ট্রেট খালাস দেয় তাহলে যাবে কোথায়? দায়রা জজ। এই জায়গায় আমরা কি কোনো জায়গায় পড়ছি যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস দিলে হাইকোর্টে যাবে? বুঝছেন? তো অনলাইনে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তাহলে আমরা নেক্সট টপিকে যাব। অনলাইনে ভাই বোন কোনো প্রশ্ন আছে কিনা? স্যার একটা প্রশ্ন আছে আমার স্যার। বলেন বলেন। স্যার সিআর মামলায় নালিশকারী শুধু খালাসের বিরুদ্ধে আপিল করলে পারলে, এখানে বললাম যেটা যে সে আহ, দ্বিতীয় আপিলের বিধান নাই। এখন সিআর মামলায় আহ, খালাস দিছে, এখন অভিযোগকারী তো খালাসের বিরুদ্ধে আপিল করলো। এখন আপিল করার পরে ওই মামলায় কি পাবলিক প্রসিকিউটর কি আপনারা আপিল করতে পারবে? আচ্ছা, আপাতত মনে রাখেন যে সিআর মামলায় ওই ক্ষেত্রে নালিশকারী আপিল করতে, নালিশকারীর আপিলেও যদি খালাস দেয় তাহলে ওই জি স্যার, দ্বিতীয়বার আপিল। সে করতে পারতেছে না, তার প্রতিকার রিভিশন।
আর ওই খালাসটা আপিল আদালত যদি দায়রা আদালতে খালাস বহাল থাকে, তাহলে পিপি দ্বিতীয় আপিল করতে পারে হাইকোর্টে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা এখন পড়বো আপিল এখতিয়ার আর রিভিশন এখতিয়ারের মধ্যে পার্থক্য। তো এটা একটু পরে পড়ি, এটা পরে পড়বো এই কারণে আমরা রিভিশনটা পড়ি, তারপরে এই প্রশ্ন চলে আসবো যে আপিল আর রিভিশনের মধ্যে আসলে কি কি পার্থক্য আছে। তো এই পার্থক্যের পরে একটা বিষয় আছে, দেখেন অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, এটা পড়ে ফেলি আগে। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। এই বাদন বলেন, দণ্ড কে পায়? আসামি পায়। তাহলে আসামি যদি দণ্ড পায়, তাহলে এই দণ্ড অপর্যাপ্ত কার কাছে মনে হয়? আসামির কাছে নাকি যে মামলা করছে তার কাছে? যে মামলা করছে তার কাছে। তাহলে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল কে করবে? বাদী বা পিপি, নাকি? তাহলে খালাসের ক্ষেত্রে যেভাবে বাদী বা পিপি আপিল করে, অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রেও সেইভাবে বাদী বা পিপি আপিল করে। অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে আপিলের অর্থ হলো যে যিনি মামলা করেছে তার কাছে মনে হয়েছে যে এর যে সাজাটা দেওয়া হয়েছে সাজাটা পর্যাপ্ত হয় নাই, ও যে আকাম করছে আরো সাজা হকদার, নাকি? তাহলে এই ক্ষেত্রে কোথায় আপিল হবে? এই বিধানটা বলেছে ফৌজদারি কার্যবিধির 417 ক বা 417 এ। অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে পিপি জিআর মামলায় আপিল করতে পারে, ক্ষেত্র বিশেষে সিআর মত পার্থক্য আছে, বাট অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে পিপি আপিল করলে, জিআর মামলা আপিল করলেই আপিল চলে যাবে হাইকোর্টে। তাতে ওই দণ্ডাদেশটা ম্যাজিস্ট্রেট আদালত দেখ আর দায়রা আদালত দেখ। প্রথমে মনে রাখবেন, যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটা জিআর মামলায় আসামির 1 মাসের কারাদণ্ড দিছে, এখন রাষ্ট্রপক্ষ মনে করতেছে তার সাজা বাড়ানো দরকার, তাহলে আপিল পিপি করবে কোথায়? হাইকোর্ট। যদি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দেয়, পিপি আপিল করবে কোথায়? যুগ্ম দায়রা দিলে হাইকোর্ট। অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে পিপি আপিল করলেই আপিল চলে যাবে কোথায়? হাইকোর্টে। পক্ষান্তরে নালিশকারী যদি অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল করে, আপিলটা যাবে সংশ্লিষ্ট আপিল আদালত। এখন সংশ্লিষ্ট আপিল আদালত আমি কিভাবে আইডেন্টিফাই করব? সংশ্লিষ্ট আপিল আদালত বলতে দণ্ডাদেশের ক্ষেত্রে যে আপিল আদালত যেভাবে নির্ধারিত হয়, এই সংশ্লিষ্ট আপিল আদালত বলতে সেটাকেই বোঝায়। মানে দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, সেই দণ্ড বৃদ্ধির জন্য আপিল করতে হবে সিজিএম এর কাছে, নাকি? তারপরে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা সিজিএম যদি দণ্ড দেয়, ওই দণ্ড বৃদ্ধির জন্য আপিল করতে হবে দায়রা জজের কাছে। বুঝছেন? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, এরা যদি দণ্ড দেয়, তাহলে দণ্ড বৃদ্ধির ভিত্তিতে আপিল করতে হবে কোথায়? হাইকোর্ট। তাহলে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে মোট দুইটা জিনিস, যদি পিপি আপিল করে প্রথম আপিলই চলে যাবে কোথায়? হাইকোর্টে। আর নালিশকারী আপিল করলে সংশ্লিষ্ট আপিল আদালতে। চিফ জুডিশিয়াল বলেন কে? নালিশকারী আপিল করলে সংশ্লিষ্ট আপিল আদালত। সংশ্লিষ্ট আপিল আদালত কখনো চিফ জুডিশিয়াল হতে পারে, কখনো দায়রা জজ হতে পারে, কখনো হাইকোর্ট বিভাগও হতে পারে। বুঝছেন? আর এটা পড়বো তার আগে বললাম, দণ্ড বৃদ্ধির যে আপিল, এটা আপনি আপিল যেখানেই করেন না কেন, পিপি করুক না কেন বা নালিশকারী করুক না কেন, দণ্ড বৃদ্ধির আপিলের তামাদি মেয়াদ 60 ডেজ, 60 দিন। কতদিন? 60 দিন। আমরা পড়া শুরু করি, দেখেন। ফৌজদারি কার্যবিধি 417 ক ধারায় অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলের বিধান আছে। ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে উক্ত দণ্ড বৃদ্ধির জন্য 417 ক ধারার বিধান অনুসারে আপিল দায়ের করা যায়। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কে কে আপিল করতে পারে দেখেন, পাবলিক প্রসিকিউটর পারে, আর পারে কে? অভিযোগকারী। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে যেখানে আপিল করা যায়, আপিল মানে কোথায় কোথায় করা যায় যদি দেখি, হাইকোর্ট বিভাগ, আর হচ্ছে কোথায়? সংশ্লিষ্ট আপিল আদালতে। তো প্রথমে আমরা চলে আসি পাবলিক প্রসিকিউটর কর্তৃক অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। 417 ক-1 ধারায় বলা হয়েছে, যে কোনো আদালত কর্তৃক বিচারে প্রদত্ত যে কোনো দণ্ডের ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে উহার অপর্যাপ্ততার কারণে সরকার পাবলিক প্রসিকিউটরকে আপিল দায়েরের নির্দেশ দিতে পারে। পাবলিক প্রসিকিউটর জিআর এবং সিআর উভয় মামলার ক্ষেত্রেই অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর সর্বদা আপিল করবে কোথায়? হাইকোর্টে। আপনার মনে না থাকলে আপনি লিখে দিবেন, বা সময় কম থাকলে লিখে দিবেন যে দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে
পিপি আপিল যে কোনো মামলায় করতে পারে, এবং পিপি এক্ষেত্রে আপিল করবে কোথায়? হাইকোর্ট বিভাগে। তামাদি মেয়াদ যদি দেখেন, পাবলিক প্রসিকিউটর অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবে তামাদি আইনের 155 অনুচ্ছেদ অনুসারে কত দিনের মধ্যে? 60 দিনের মধ্যে। কি আরিফ সাহেব? আচ্ছা এখন দেখেন, এই চোখের ডাক্তার দেখা, না না ওটা না, এমনি আপনি কি চোখের ডাক্তার দেখাইছেন সর্বশেষ কবে? এটা হাসির কথা না, চোখের ডাক্তার মাঝে মাঝে দেখাবেন। দেখেন দেখেন, কারণ চোখের মানে ওই আমি 2019 সাল থেকে আপনারা নিয়ে যেতে যেতে ওই চোখের রোগ সম্পর্কে একটা ধারণা হয়েছে এরকম, আমরা চোখের রোগ বলতে সাধারণত বোঝাই ছানি বুঝাই, তাহলে ছানি হচ্ছে সবচেয়ে সহজ রোগ। এর চেয়েও জটিল জটিল রোগ আছে, অনেক রোগ আছে যে আপনার চোখ যদি একবার ভীষণ লস হয় ওইটুকু আর ঠিক করা যাবে না, কিন্তু যতটুকু আছে ওইটুকু ঠিক রাখার জন্য পরিচর্যা করা যাবে। কচু শাক কে নষ্ট হয়ে গেলে কচু যদি 2 চোখে লাগায়ও রাখে তাই। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন এই 417 ক-2 ধারায় বলা হয়েছে যে কোনো আদালত কর্তৃক বিচারে প্রদত্ত যে কোনো দণ্ডের ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে উহার অপর্যাপ্ততার কারণে অভিযোগকারী সংশ্লিষ্ট আপিল আদালতে আপিল করতে পারবে। সংশ্লিষ্ট আপিল আদালত শব্দটা গোল্ডেন, বিধিকা বলে কো, সংশ্লিষ্ট আপিল আদালতে আপিল করতে পারে। সংশ্লিষ্ট আপিল আদালত মানে হলো, শুনেন, ধরেন একটা জিয়ার মামলায় আসামিরে দণ্ড দিছে, এখন রাষ্ট্রপক্ষ মনে করতেছে আসামির দণ্ড বেশি হওয়া দরকার, তাহলে পিপি আপিল করবে কোথায়? হাইকোর্ট। কিন্তু তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি সিআর মামলায় দণ্ড দিত, তাহলে নালিশকারী ওই দণ্ড বৃদ্ধির আপিল করবে কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, কারণ সাধারণত আমরা জানি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিলটা হয় কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, শুধুমাত্র সিআর মামলার ক্ষেত্রেই অভিযোগকারী অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। শুধুমাত্র কি মামলা? সিআর মামলা। তো তামাদির মেয়াদ যদি দেখেন, অভিযোগকারী অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে ফৌজদারি কার্যবিধি 417-2 ধারা অনুসারে কত দিনের মধ্যে? 60 দিনের মধ্যে। তাহলে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে আপনার একটা সুবিধা হলো যে এই অপর্যাপ্ত দণ্ডাদেশ মোটামুটি ওই যেই আপিল করুক না কেন তামাদি মেয়াদ কতদিন? 60 দিন। বুঝছেন? এখন এতটুকু জানলেই হবে। এখানে নোট, থার্ড ব্র্যাকেটের মধ্যে নোট, এই নোটটা এমনি মনে রাখতে হবে, বাট আপনাদের জন্য বাধ্যতামূলক না, মনে রাখলে ভালো। দেখেন, দণ্ডাদেশ বা অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে ক্রস আপিল হয়। ক্রস আপিল কি মানে? অর্ডার একটা, বা আসামিও আপিল করছে বাদীও আপিল করছে। ধরেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটা নালিশি মামলায় আসামিরে 2 মাস কারাদণ্ড দিছে, এখন যিনি আসামি তিনি এই দণ্ডের বিরুদ্ধে আপিল করবে কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। আর বাদী মনে করতেছে আর 2 মাস না, আর 2 বছর হওয়া দরকার, তাহলে বাদী দণ্ড বৃদ্ধির আপিল করবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে এই 2 আপিলের শুনানি করে ডিসিশন দিবে। বুঝছেন? কিন্তু যদি এরকম হয়, এই বিথিকা মনোযোগ দেন, যদি এরকম হয় যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে একটা জিআর মামলায়, তাহলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি জিআর মামলায় দণ্ড দেয়, তাহলে পিপি এই দণ্ড বৃদ্ধির আপিল করবে কোথায়? হাইকোর্ট। তাহলে পিপির আপিল যাচ্ছে হাইকোর্টে। আর নালিশকারী, সরি, যে আসামি সে আপিল করবে কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে আপিল 2টা হয়েছে, বাট এর আগের উদাহরণে 2টাই ছিল চিফ স্যারের কাছে, কিন্তু এবার একটা আছে চিফ স্যারের কাছে আর একটা কার কাছে? হাইকোর্ট বিভাগে। তাহলে তখন হাইকোর্ট বিভাগ 526 ধারায় এই চিফ স্যারের কাছে যে আপিলটা আছে
এই আপিলটা নিয়ে ওনার কাছে নিয়ে যাবে, দুই আপিল একসাথে শুনানি করে সিদ্ধান্ত দিবে। এখন আবার বললেন না যে স্যার চিফ স্যার আনতে পারে না হাইকোর্টের, না চিফ স্যার আনতে পারে না, যে সিনিয়র সেই তো সিদ্ধান্তটা নেবে আর কি। বুঝতে পারছেন? এই কারণে ক্রস আপিল হয় হলো দণ্ডাদেশের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা আসতে কেন ওই আপনারা যারা জুমে আছেন তাদের দেখেন, উনি একটা ওই যে সবাই ভিডিও অন করা তো, এক একজন এক এক পজিশনে আছে। আমাদের মাহমুদুল সাহেব আবার স্ক্রিনশট নিয়ে আমাদের এই জায়গা দিয়েছে, কেউ শুয়ে আছে, কেউ আর একদিক তাকায় আছে। যাই হোক, আমি বন্ধ করে দিই। দেখেন ওনারা আসলে অনেকে অজ্ঞ, বন্ধ করতে পারে না। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর সব মিলিয়ে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর সব সময় নাকি হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করবে। তো তারপরে দেখেন, অভিযোগকারী শুধুমাত্র সিআর মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট আপিল আদালতে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে যেই আপিল দায়ের করুক না কেন তামাদি মেয়াদ কতদিন? 60 দিন। পিপি অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে তখনই দ্বিতীয় আপিল করতে পারে যখন কোন সিআর মামলায় অভিযোগকারী অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে প্রথম আপিল ম্যাজিস্ট্রেট অথবা দায়রা আদালতে করেছে। এখন শুনেন, আমাদের 400 যদি আপনি মূল আইন দেখেন, 417 কতে বলছে যে পিপি যে কোনো দণ্ডের বিরুদ্ধেই দণ্ড বৃদ্ধির জন্য আপিল করতে পারবে। সেটা আপনার নালিশি মামলা, সেটা আপনার মানে যে আদালতে দেখ না কেন, ওখানে আলাদা করে নাই যে ম্যাজিস্ট্রেট আদালত নাকি দায়রা আদালত, ওটা কি মূল মামলায় নাকি আপিলে। তার মানে বোঝা যাচ্ছে যে পিপি দ্বিতীয় আপিলের বিধান আছে। যদিও আমি বিভিন্ন বইটই খুঁজে কোথাও দ্বিতীয় আপিলের রেফারেন্স পাই নাই, কিন্তু বিআর অ্যাক্ট যদি দেখেন, বিআর অ্যাক্ট অনুসারে পিপির কিন্তু দ্বিতীয় আপিল করতে বাধা নাই। এখন প্রশ্ন হলো যে দ্বিতীয় আপিলটা তিনি করবেন কোথায়? পিপি তো দণ্ডবৃদ্ধির প্রথম আপিল করলেই কোথায় চলে যায়? জিআর মামলায় প্রথম আপিল করলেই তো হাইকোর্টে চলে যায়। তাহলে তো এই জায়গায় দ্বিতীয় আপিলের বিধান ওনার থাকে না। তাহলে দ্বিতীয় আপিলের বিধান যদি বানাইতেই চান, তাহলে এইভাবে একভাবে বানানো যায়, সেটা হলো যে সিআর মামলায় ধরেন আপিল করছে দণ্ডবৃদ্ধির জন্য, তো ম্যাজিস্ট্রেট আদালত বা দায়রা জজ ওই দণ্ড বহাল রাখছে, ওই দণ্ড বহাল রাখছে, তাহলে নালিশকারী তো আর তৃতীয় আপিল করতে পারে না। তাহলে পিপি ওই শেয়ার মামলার বিরুদ্ধে দণ্ডবৃদ্ধির আপিল করবে কোথায়? হাইকোর্টে। কিন্তু যে ক্ষেত্রে প্রথম আপিল পিপি করছে, সেই ক্ষেত্রে আর দণ্ডবৃদ্ধির দ্বিতীয় আপিল হয় না। তো এটা মনে না রাখলেও সমস্যা নাই, লেস ইম্পর্টেন্ট, এমনি বলার জন্য বলা। দেখেন, তাহলে দণ্ড বৃদ্ধি নিয়ে অনলাইন অফলাইনে যারা আছেন ভাই, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা দয়া করে করেন। এবং তিনটা জিনিস পড়লেন, এই তিনটা জিনিস যদি আপনি মনে রাখেন তাহলে নিজের মতো করে লেখা যাবে। একটা হলো দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, খালাসের বিরুদ্ধে আপিল, আর একটা কি অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। আমি একটু আপনাদের জিজ্ঞাসা করি প্রশ্ন, এক একজন এক একটা বলেন। মাহমুদুল, আপনি দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলটা বলেন, দ্রুত বলেন, অল্প সময়, 1 মিনিট সময়। দ্বন্দ্বাদেশের বিরুদ্ধে আপিল মূলত রয়েছে ফৌজদারি কার্যবিধি 417 ধারায়। দ্বন্দ্বাদেশের ক্ষেত্রে দুইটি আদালতে আপিল দায়ের করা যায়। এক মাহমুদুল দায়রা 400। আদালত। ও জি স্যার, দ্বন্দ্বাদেশের বিরুদ্ধে আপিল তো স্যার স্যার 407, 9, 10। জি স্যার, বলেন বলেন। 407, 8, 9, 10, 407 ধারা অনুযায়ী স্যার দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো দ্বন্দ্ব দিলে তাদের দ্বন্দ্বের বিরুদ্ধে আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এখন এদিকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তারপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা জজ 408 ধারা অনুযায়ী এনারা যদি আপনার হলো কোনো দ্বন্দ্ব প্রদান করে, ধরেন যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে কোনো দ্বন্দ্বের ক্ষেত্রে আপিল হবে দায়রা জজের কাছে। এখন যুগ্ম দায়রা জজ যদি 5 বছরের বেশি দেয় এবং দায়রা জজ যে কোনো পরিমাণ দ্বন্দ্ব দেয়, তার বিরুদ্ধে আপিল হবে হাইকোর্ট বিভাগে। আর চিফ জুডিশিয়াল এবং দায়রা জজের কাছে আপিল দায়েরের সময়সীমা হলো 30 দিন। আর হাইকোর্ট বিভাগে আপিল দায়েরের সময়সীমা হলো 60 দিন। আর 409 ধারায় বলা হচ্ছে, যদি জেলা দায়রা জজ অতিরিক্ত দায়রা জজকে কোনো আপিল শুনানি করার ক্ষমতা প্রদান করে বা শুনানির জন্য অর্পণ করে, তাহলে তিনি জেলা জজের সমান আপিল শুনানিতে সকল এখতিয়ার প্রয়োগ করতে পারবে।
আচ্ছা ধন্যবাদ। শুনেন, এই আরেকজন অনলাইনের আরেকজন বলেন, এই মিঠুন বিশ্বাস, আপনি খালাসের বিরুদ্ধে আপিল বলেন, দ্রুত বলেন, শুনতে পাচ্ছেন? এই সিরাজুল হক সাহেব বলেন। সিরাজুল হক সাহেব। ঘুমাইতেছে নাকি স্যার? আচ্ছা মিন্টু সাহেবই বলেন, কোনটা স্যার? খালাসের বিরুদ্ধে আপিল বলেন। স্যার খালাসের বিরুদ্ধে আপিল করতে পারে প্রথম শ্রেণী আমরা যেটা দেখি স্যার, যে পাবলিক প্রসিকিউটর আর প্রথম হাইকোর্ট দুই জায়গায় আপিল হয় স্যার। একটা হচ্ছে হাইকোর্ট বিভাগে, একটা দায়রা জজ নিকট। এখন খালাসের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর আপিল করতে পারে 417 দ্বারায়, আর অভিযোগকারী পরে 417 দ্বারায়। এখন কথা হলো যে যদি খালাসের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর সে যে আপিল মানে যে আপিল করতে হলে তার হাইকোর্টে করতে হবে। আর অভিযোগকারী যদি সংশ্লিষ্ট আদালত, সরি, অভিযোগকারী যদি করে স্যার, তাহলে অভিযোগকারী করলে পারা স্যার সে সংশ্লিষ্ট আপিল আদালতে বলতে উল্টে দাঁড়া দুদণ্ডি করছে। উল্টে গেছে বোধহয় নাকি? উল্টে গেছে। আপনি যেটা বলতেছেন এটা হলো অপর্যাপ্ত দণ্ডাদেশের কথা বলতেছেন। অ্যাকচুয়ালি খালাসের ক্ষেত্রে তো দুই দুই জায়গায় আপিল করা যায়, খুব সোজা। দায়রা জজ আর হাইকোর্ট বিভাগ। ম্যাজিস্ট্রেট খালাস দিলে দায়রা জজের কাছে, দায়রা আদালত খালাস দিলে কোথায়? হাইকোর্ট বিভাগে। আচ্ছা ধন্যবাদ। ও সরি স্যার, এবার সরি সরি সরি। অফলাইনে যারা আছেন, আমাদের আরিফ সাহেব অনেকক্ষণ ধরে চুপ আছে। আরিফ সাহেব একটু খুব দ্রুত বলেন, দণ্ডাদেশের দণ্ড বৃদ্ধির আপিল সম্পর্কে একটু বলেন, দণ্ড বৃদ্ধির আপিল। বাংলাদেশের বিরুদ্ধে আপিল দণ্ড বৃদ্ধির আপিল বলেন, দ্রুত বলেন। যদি আমরা 117 মতে যাই, তাহলে এই দণ্ড বৃদ্ধির জন্য আপিল এখানে সিরিয়াল ব্রেক করা যাবে না। যে দণ্ড বৃদ্ধির জন্য আপিল করতে পারে আপনার ওই সিট করতে শুরু করে সিটি যাবে, দাঁড়ায় যাবে, হাইকোর্টে যাবে। হ্যাঁ। যদি তৃতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দিতে হয়, তাহলে আপনি যাবেন হলো ঠিক করে। এই আর যদি আল্লাহর রহমতে তো এই জায়গা আমরা যে পড়ালেখা করছি, এতটুকু উন্নতি হয়েছে যে সঠিক বলেন আর ভুল বলেন, কলম ধরলি বা মুখ দিয়ে বলা শুরু করলি একটা কিছু তো বলা যায় নাকি? ভুল হোক তার সঠিক হোক, তাই না? আপনি তো থামতেছেন না। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, যাই হোক, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল খুব সোজা ভাই। পিপি দণ্ডবৃদ্ধির আপিল করলে আপিল চলে যাবে হাইকোর্টে, আর নালিশকারী দণ্ডবৃদ্ধির আপিল করলে আপিল দেবে সংশ্লিষ্ট আপিল আদালতে। আর পিপি বা নালিশকারী যেই করুক না কেন, তামাদি মেয়াদ 60 দিন, কথা শেষ। দেখেন, তো আমরা আচ্ছা দেখেন, তো আমরা প্রশ্নে একটু চলে আসি। প্রশ্নের যেটা পড়তেছিলাম, যে 19-এর ঘ নাম্বার প্রশ্নটা দেখেন, 19-এর ঘ, যে আপিল আদালতের জামিন প্রদান ও অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা বিধান আলোচনা করুন। কখন একটি ফৌজদারি আপিল বাতিল হতে পারে, মানে একটা ফৌজদারি আপিল কোন কোন মুহূর্তে বাতিল হতে পারে, বা আপিল আদালতে কখন জামিন চাওয়া যাবে। জায়গায় দুইটা জিনিস, আপিল আদালতে কখন জামিন চাওয়া যাবে আর ফৌজদারি আপিল কখন বাতিল হতে পারে। তো প্রথমে আমরা চলে আসি, পাইছেন? না পাইলে সমস্যা নাই, উত্তরে চলে আসেন। আপিল চলমান থাকলে দণ্ড স্থগিত জামিন দেওয়ার ক্ষমতা। শুনেন, আমাদের ফৌজদারি কার্যবিধির 426 ও 427 ধারায় আপিল আদালত জামিন দিতে পারে। কত কত ধারায়? 426 আর 427। অর্থাৎ আপনি আপিলে গিয়ে যে জামিনের বিধান, এই বিধানটা আছে 426 আর 427। এখন এই 426-এ প্রথমে বলতেছে যে ধরেন একজন ব্যক্তিরে যাবজ্জীবন কারাদণ্ড দিছে, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কে বলেন তো? দায়রা জজ। দায়রা জজ যদি যাবজ্জীবন কারাদণ্ড দেয়, তাহলে এই দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি আপিল করবে কোথায়?
হাইকোর্ট বিভাগে। এখন আসামি তো আছে কারাগারে, কারাগারে আছে না? তাহলে হাইকোর্টে আপিল করে, আপিল চলমান থাকা অবস্থায় সে জামিন চাইবে 400 কত ধারায়, 26 ধারায়, এবং তাকে এই দণ্ড স্থগিত করে তাকে জামিনে মুক্তি হাইকোর্ট বিভাগ দিতে পারে। বুঝছেন? তবে 426 ধারায় একটা বিধান আছে। 426 ধারায় আপিল আদালতের আপিল দায়ের না করে কখনো কখনো যে আদালত দণ্ড দিছে সেই আদালতে আপিল করা যায়, আপিল দায় সরি সেই আদালতে জামিন চাওয়া যায় আপিল দায়েরের শর্তে, যদি ওই দণ্ডটা হয় অনধিক 1 বছর। অর্থাৎ একটা ট্রায়াল কোর্ট যদি কোনো ব্যক্তিকে অনধিক 1 বছর কারাদণ্ড দেয়, তাহলে আমরা তো জানি আপিল আদালতে তো জামিন নেওয়াই যায়, কিন্তু আপিল আদালত থেকে জামিন নিতে চাইলে অলরেডি আপনার ভিতরে যাওয়া লাগবে নাকি, কারাগারে যে তারপরে আপিল করে হলো জামিন চাওয়া লাগবে। কিন্তু আপনারা যেদিন রায় দিছে, আপনি যদি কারাগারে না যেতে চান ওই দিনই আপিলের দায়ের শর্তে আপনি জামিন পেতে পারেন। তবে শর্ত আছে, এই ক্ষেত্রে আপনার দণ্ডাদেশটা হতে হবে সর্বোচ্চ কতদিন, 1 বছর, এবং ওই যে আদালত রায় দিয়েছে ওই আদালতেই আপনি জামিন চাইতে পারেন। কিসের শর্তে? আপিল দায়েরের শর্তে, যে আমি আপিল করতে চাই, আমারে আপিল করার আগ পর্যন্ত আমার জামিনে মুক্তি দেওয়া হোক। আদালত যদি আপনারে জামিন দেয়, যখন আপিল করবেন তখন আপিল করার পর কিন্তু আবার জামিন নিতে হবে। অর্থাৎ এই যে আপিল দায়েরের শর্তে যে জামিনটা আপনি নিচ্ছেন, এটা কার্যকাল কতদিন? আপিল দায়েরের আগ পর্যন্ত। তো একটু পড়ি দেখেন। 400, আচ্ছা, আপিল চলমান থাকলে দণ্ড স্থগিত ও জামিনের জন্য 426 ও 427 ধারায় আবেদন করা যায়। নিম্নলিখিত ক্ষেত্রে আপিল আদালত দণ্ড স্থগিত করে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। 426 ধারা অনুযায়ী আপিল চলমান থাকলে আপিল আদালত যে দণ্ড বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে সেই দণ্ডাদেশ কার্যকর করা, আন্ডারলাইন করেন, স্থগিত করতে পারে এবং আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। আমি এখানে বলে দিই, যদি আপিলে জামিনের শর্ত আছে, এই জায়গা আপনার এই মানে সাবসেকশন গুলো মনে না থাকলে সমস্যা নাই, আপনি 426 দিয়ে স্টার দিয়ে দিয়ে লিখে যাবেন। বুঝছেন? আচ্ছা, স্টার আবার 6টা আকার আর লিখে এইভাবে লিখেন না জানো। আচ্ছা, এখন দেখেন যে 2 নম্বর পয়েন্ট, বিচারিক আদালত কর্তৃক, এটা আন্ডারলাইন করেন, বিচারিক আদালত কর্তৃক কোন ব্যক্তি গোল দিবেন অনধিক 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান থাকলে এবং বিচারিক আদালত যদি মনে করে যে উক্ত ব্যক্তি আপিল দায়ের করতে পারে, তাহলে গোল দিবেন বিচারিক আদালত উক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারে। 426(2) ক। তাহলে এই যে যে 426(2) কতে যে বিধানটা আছে, এই জামিনটা কে দিচ্ছে? বিচারিক আদালত দিচ্ছে, আপিল আদালত না। কিন্তু কিসের শর্তে? আপিলের শর্তে। বুঝছেন? আচ্ছা, এরপরে আমরা চলে আসি থার্ড যে পয়েন্টটা, সেটা হাইকোর্ট বিভাগ যদি সন্তুষ্ট হয় যে দণ্ডিত ব্যক্তিকে আপিল বিভাগে বল দিবেন অনুমতি সাপেক্ষে আপিল করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে, তখন হাইকোর্ট বিভাগ যে দণ্ড দিয়েছে আপিল চলাকালীন সময়ে উক্ত দণ্ড স্থগিত বা আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। এই লাইন বুঝাইতে গেলে অনেক কথা আমার বলা লাগবে, তো তার আগে একটু বুঝাই শোনেন। বিষয়টা হলো, আমি প্রশ্ন করি, আপনারা অনলাইন অফলাইন উত্তর দেন, যে যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিলে আপিল কোথায় হবে? দায়রা জজ। হাইকোর্টে, দায়রা জজে। যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি কারাদণ্ড দিলে আপিল কোথায়? হাইকোর্টে। বুঝলেন? দায়রা জজ যদি মৃত্যুদণ্ড দেয় আপিল কোথায়? হাইকোর্টে। দায়রা জজ যাবজ্জীবন কারাদণ্ড দিলে আপিল কোথায়? হাইকোর্টে। এখন এই মিউট করেন, কে শব্দ করেন কে? ধরেন যুগ্ম দায়রা জজ 6 বছর কারাদণ্ড দিছিল, এখন আপিল হয়েছে হাইকোর্টে, হাইকোর্টও ওই 6 বছর বহাল রাখছে, হাইকোর্ট 6 বছর বহাল রাখছে। এখন প্রতিকার কি? আচ্ছা, এখন প্রতিকার হলো, শুনেন, আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের 2টা বিভাগ,
সবার উপরে আপিল বিভাগ, তারপর হচ্ছে কি হাইকোর্ট বিভাগ। এখন আমাদের ফৌজদারি কার্যবিধির সীমা হাইকোর্ট পর্যন্ত, মানে হাইকোর্ট বিভাগে আপিল পর্যন্ত ফৌজদারি কার্যবিধিতে বলতে, কিন্তু হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে কেমনে আপিল করা যায়, কোন কোন ক্ষেত্রে আপিল করা যায়, এটা ফৌজদারি কার্যবিধিতে কিছু বলে নাই। দেওয়ানি কার্যবিধির 45 আদেশের বা 109 থেকে 112 ধারা পর্যন্ত আছে, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে আপিল বিভাগে আপিল সম্পর্কে কখনো কিছু বলে নাই। এখন যে বিষয়টা জানা দরকার, যে হাইকোর্ট বিভাগ যে কোনো ফৌজদারি মামলায় দণ্ড বহাল রাখুক, খালাস দেখ, যাই দেখ না কেন, এটার বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে হাইকোর্ট বিভাগ কার অধীনস্থ, আপিল বিভাগের। তাহলে আপিল বিভাগে আপিল করতে পারে। তাহলে হাইকোর্ট বিভাগের যে কোনো আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করা যায়, আপিল বিভাগে। বাট এই আপিল সম্পর্কে কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধিতে কিছু বলে নাই। তাহলে হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল দুই ভাবে করা যায়, একটা হলো অধিকার বলে, আর একটা হলো অনুমতি সাপেক্ষে। বুঝতে পারছেন কি কি বলেন, অধিকার বলে আর একটা হলো অনুমতি সাপেক্ষে। অধিকার বলে বলে অধিকার বলেই আপিল, আর অনুমতি সাপেক্ষে হলো লিভ টু আপিল। লিভ টু শব্দের অর্থ অনুমতি সাপেক্ষে, লিভ টু শব্দের অর্থ কি অনুমতি সাপেক্ষে। আপনারা এই জায়গা পড়তে আসছেন অধিকার বলে, আর নতুন যদি কেউ আসে তার কি লাগবে, অনুমতি লাগবে। তারা যদি জুম লিংক না দেই বা অফলাইনে আমার কাছ থেকে অনুমতি না নেয়, তাহলে তো সে পড়তে পারবে না। এখন প্রশ্ন এসে যায় যে ফৌজদারি মামলায় কোন কোন ক্ষেত্রে আপিল বিভাগে অধিকার বলে আপিল করা যাবে, আর কোন কোন ক্ষেত্রে আপিল বিভাগে অধিকার বলে আপিল করা যাবে না। এই প্রশ্নের উত্তর দিয়েছে, সবাই মনোযোগ দিয়ে একটু শুনেন, বাংলাদেশ সংবিধানের 103 অনুচ্ছেদে, বাংলাদেশ সংবিধানের 103 অনুচ্ছেদে, যেখানে বলছে যে, সংক্ষেপে বলি, যে মৃত্যু, হাইকোর্ট বিভাগ যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে, তাহলে সেই আদেশের বিরুদ্ধে অধিকার বলেই আপিল বিভাগে আপিল করা যায়। ধরেন একজন ডিপজলকে দায়রা জজ মৃত্যুদণ্ড দিছে, তাহলে ডিপজল এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করবে কোথায়, হাইকোর্টে। হাইকোর্টও মৃত্যুদণ্ড বহাল রাখছে, তাহলে সে আপিল করবে কোথায়, আপিল বিভাগে। বাংলাদেশ সংবিধানের 103 অনুচ্ছেদের অধীন এই আপিলে লিভ টু আপিল বলে না, কারণ মৃত্যুদণ্ড বা দণ্ডাদেশের বিরুদ্ধে অধিকার বলেই আপিল বিভাগে আপিল করা যায়। এটুকু বুঝছেন? আচ্ছা, যদি এরকম হয়, ডিপজল রে গোপালগঞ্জ দায়রা জজ, যুগ্ম দায়রা জজ 6 বছরের কারাদণ্ড দিছে। 6 বছরের কারাদণ্ড দেওয়ার সাথে সাথে ওই রায়ের দিন আদালতে উপস্থিত ছিল, তারা কিসে নিয়ে গেছে, কারাগারে নিয়ে গেছে। এখন সে আপিল করবে কোথায়, হাইকোর্টে। কত ধারায়, 408 ধারায়। 408 ধারায় আপিলের শর্তে সে জামিন নিবে, কত ধারায়, 426 ধারায়। 426 ধারায় হাইকোর্ট বিভাগ আপিল ধরেন 1 বছর চলছে, আপিলে তার ওই 6 বছরই বহাল রাখছে। আপিলে 6 বছর বহাল রাখার সাথ সাথ তারে আবার কোথায় নিয়ে যাবে, কারাগারে নিয়ে যাবে। তাহলে মূল আদালত দিছিল 6 বছর, আপিল আদালত হিসেবে হাইকোর্ট বিভাগও দিছে কয় বছর, 6 বছর। এখন ডিপজলের আপিল করতে হবে কোথায়, আপিল বিভাগে। আপিল বিভাগে অধিকার বলে আপিল করা যায় মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আর যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে। কিন্তু এই জায়গা কি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, এই জায়গা কি 6 বছর। তাহলে ডিপজল এই জায়গা অধিকার বলে আপিল করতে আপিল বিভাগে পারবে না, তাহলে ডিপজলের জায়গা কি লাগবে, অনুমতি। তো এখন অলরেডি কিন্তু ডিপজল কোথায় আছে, কারাগারে আছে। তাহলে ডিপজলের আইনজীবী লিভ টু আপিলের অনুমতি করবে কোথায়, আপিল বিভাগে, যে আমারে অনুমতি সাপেক্ষে আপিলের অনুমতি দেওয়া হোক। তারে যদি লিভ টু আপিলটা মঞ্জুর করে, মানে তার আপিলটা শুনবে, এই অনুমতিটুকু একসেপ্ট দিছে আর কি। তাহলে যদি তার লিভ টু আপিলটা মঞ্জুর করে, তার আইনজীবী ওই লিভ টু আপিল যে মঞ্জুর করছে এই কথাটা জানাবে কারে, হাইকোর্টে। হাইকোর্টে জানাই বলবে যে ইওর অনার, আমার লিভ টু আপিল মঞ্জুর করছে, তাই যতদিন পর্যন্ত আপিল বিভাগে আমার আপিলটা চলমান থাকে ততদিন পর্যন্ত ডিপজলে জামিনে মুক্তি দেওয়া হোক। এই কথাটাই বলছে এই যে 426-এর শেষ পয়েন্টে। একটু পড়ি দেখেন, এই যে এবার বুঝবেন। হাইকোর্ট বিভাগ যদি সন্তুষ্ট হয় যে দণ্ডিত ব্যক্তিকে, দণ্ডিত ব্যক্তি মানে কে, ডিপজল, আপিল বিভাগে অনুমতি সাপেক্ষে, আন্ডারলাইন করেন, অনুমতি সাপেক্ষে আপিল করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।
তখন হাইকোর্ট বিভাগ যে দণ্ড দিয়েছে, আপিলে কতদিন দিয়েছে দণ্ড? 6 বছর। আপিল চলাকালীন সময়ে উক্ত দণ্ড স্থগিত বা আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। বুঝছেন? তাহলে আপিল চলমান আছে, আপিল বিভাগে, বা জামিন দিবে কে? হাইকোর্ট বিভাগ। এই কথাই বলা আছে 426-এর কত? 2 খ। বুঝছেন? প্রশ্ন আছে কিনা বলেন। হ্যাঁ, হাইকোর্ট বিভাগে যখন ওটা বহাল রাখলো, আসামির ওই সাজা যখন বহাল রাখলো, তখন আসামি অনুমতি সাপেক্ষে হাইকোর্টের থেকে অনুমতি সাপেক্ষে লিখিত আপিলের দরখাস্ত করলো, ওটা মঞ্জুর হলো। মঞ্জুর হওয়ার পরে ওই অনুমতি সাপেক্ষে তারা তো ওই হাইকোর্ট থেকে এবার আপিল বিভাগে যাবে অনুমতি সাপেক্ষে। এখন প্রশ্ন হলো যে ওই অনুমতি সাপেক্ষে যে ওই যে আপিল বিভাগে গেল, এখন ওই যে আসামি তো জেলে রয়েছে, মানে আসামি জেলে জেলের থেকে জামিনের জন্য ওই যে যে অনুমতি সাপেক্ষে হাইকোর্টে গেল, ওই হাইকোর্টে ওই দরখাস্ত জমা না দিয়ে তো আর ওই ওর যে অনুমতিটা, মানে ওই 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 দরখাস্ত আপনার প্রশ্ন কি আপনি বুঝছেন? কোন বিষয় আছে যে হাইকোর্ট তো অনুমতি দিচ্ছে ঠিক না আপিল করার জন্য, আপিল বিভাগ অনুমতি দিচ্ছে। এই অনুমতি দেয় আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগ তো আপিলে 6 বছরের সাথে বহাল রাখছে। বহালের সাথে সাথে ডিপ জ্বললে কারাগারে কি হয়ে গেছে? এখন ডিপ জল যেহেতু মৃত্যুদণ্ড না, যাবজ্জীবন কারাদণ্ড না, সে লিভ টু আপিলের অনুমতি চাইবে কোথায়? আপিল বিভাগে। আপিল বিভাগ যদি অনুমতি দেয়, তাহলে ডিপ জলে এসে আবার এটা জানাবে কারে? হাইকোর্টে। তখন হাইকোর্ট তারে জামিন দিতে পারে, দিতে বাধ্য না। আপনার ভাষায় বাধ্য না, বাধ্য না, বাধ্য, বাধ্য না। আচ্ছা, আমরা 427 ধারা দেখেন, গ্রেফতারের জন্য ওয়ারেন্ট জারির ক্ষমতা। ফৌজদারি কার্যবিধির 417 ধারায় খালাস আদেশের বিরুদ্ধে, আন্ডারলাইন করেন, খালাস আদেশের বিরুদ্ধে বা 417 ক ধারায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে, মিটাই দিলেন, খালাস আদেশের বিরুদ্ধে বা অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ বা অন্য কোনো আপিল আদালত আসামিকে গ্রেফতারের জন্য গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে। এবং এটা আন্ডারলাইন করেন, গ্রেফতারি পরোয়ানা ইস্যু করবে আপিল আদালত। আমাদের এমসিকিউ পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে যে আপিল আদালত ওয়ারেন্ট ইস্যু করে কত ধারায়? 427 ধারায়। কোন ধরনের আপিলের ক্ষেত্রে? খালাসের ক্ষেত্রে অপর্যাপ্ত দণ্ডাদেশ। এটা কমন সেন্স। খালাসের ক্ষেত্রে আসামি কি থাকে? বাইরে থাকে। তাহলে আপিল করলে তারে ধরার জন্য ওয়ারেন্ট ইস্যু করবে। এবং গ্রেফতার করে যে আদালতে পাঠানো হয়, উক্ত আদালত আসামিকে কারাগারে পাঠাতে পারে বা জামিনে মুক্তি দিতে পারে। এই হলো 427। এর বিস্তারিত আর কিছু নাই। আর দুইটা ধারা আমরা বিরতির আগে পড়ে ফেলি, দেখেন। সেটা হলো যে আপিল আদালত কর্তৃক অধিকতর সাক্ষ্য গ্রহণ, 400 কত ধারায়? 28 ধারায়। আপিল আদালত যদি মনে করে নরমালি সাক্ষ্য গ্রহণের দায় দায়িত্ব হলো বিচারিক আদালতের, আপিল আদালত মনে করে যদি ন্যায় বিচারের সাথে সাক্ষ্য গ্রহণ করা দরকার, আপিল আদালত সাক্ষ্য গ্রহণ করবে 400 কত ধারায়? 28 ধারায়। আর এই সাক্ষ্য গ্রহণটা আমরা প্রিলিতে বহুবার প্রশ্ন এসেছে, কিসের অন্তর্গত? বিচার না অনুসন্ধান? এই যে দেখেন, 428 ধারার অধীন আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বা বিচারিক আদালতকে সাক্ষ্য গ্রহণের জন্য নির্দেশ দিতে পারে। বিচারিক নজির, বিচারিক নজির দেওয়ার কাজ নাই, নজির বাদ। দেখেন 431 ধারা, আপিল বাতিলকরণ, অ্যাবেটমেন্ট অফ আপিল। আপিল বাতিল কেমন, কখন হয়? শুনেন ভাই, আমাদের ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামি মারা গেলে, মামলা চলাকালীন সময় যদি আসামি মারা যায়, তাহলে ওই মামলা বাতিল। আর মামলা চলাকালীন সময়ে যদি বাদী পক্ষ মারা যায়, তাহলে বাদীর বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হবে। যদি বলেন ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে, কোনো ধারাই নাই। কিন্তু আপনারা আমি উচ্চ আদালতের নজির দেখাইতে পারবো। উচ্চ আদালতের নজিরে আছে যে সিআর মামলায়ও যদি বাদী মারা যায়, বাদীর পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে। তবে নজিরে বলছে, কোনো ধারায় বলে নাই। এখন আপিল চলমান থাকা অবস্থায় কে মারা, একটা আপিল কখন বাতিল হবে? খুব সোজা,
কে যেই আপিল করুক না কেন, যদি আসামি মারা যায় আপিল বাতিল। ধরেন পিপি আপিল করছে কিন্তু মারা গেছে আসামি, আপিল কি? বাতিল। তার মানে একটা আপিল পিপি করুক, নালিশকারী করুক, আসামি করুক, আমি দেখবো যে মারা গেছে কে। যদি আসামি মারা যায় তাহলে আপিল কি? বাতিল। তবে একটা ক্ষেত্রে আসামি মারা গেলে আপিল বাতিল হবে না, সেটা হলো দণ্ডাদেশ। কি বলেন? দণ্ডাদেশ। ধরেন, এই কথা শুনেন, অস্থির হয়েছেন কা? শুনেন, 5 বছরের কারাদণ্ড দিছে, আসামি আপিল করবে কোথায়? 5 বছরের কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা, আসামি আপিল করবে দায়রা জজের কাছে। আপিল করা অবস্থায় আসামি মারা গেছে, তাহলে কতটুক বাতিল হবে কতটুক হবে না বলেন? বছরের অংশটুকু বাতিল, কিন্তু ওই দণ্ডাদেশের টুকু কি হবে না? বাতিল হবে না। বুঝছেন? আচ্ছা, যদি খালাসের বিরুদ্ধে আপিল করে, যদি আপিলকারী মারা যায়, কেউ বলবেন না। এই শাহ আলম সাহেব বলেন, খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে, খালাসের ক্ষেত্রে আপিলের ক্ষেত্রে যদি আপিলকারী মারা যায় আপিল বাতিল হবে কিনা? ব্যাখ্যা দেন, কেন হবে না? খালাসের ক্ষেত্রে আপিলকারীটা কে? বাদী বা পিপি। তাহলে উন্না মারা গেলে তো আপিল বাতিল হবে না, আমার দেখাইতে হবে মারা যেতে হবে কার? আসামি মারা গেলেই আপিল বাতিল। তাহলে আপনি আপিল বাতিলের বিধান যদি আসে বলবেন ফৌজদারি কার্যবিধি 431 ধারায় বলা হয়েছে, যেই আপিল করুক না কেন, যদি কোনো আপিল চলাকালীন সময়ে যদি আসামি মারা যায় তাহলে আপিল অ্যাবেইট হবে, বাতিল হবে। আর আসামি মারা গেলেও অ্যাবেইট হবে না একটা ক্ষেত্রে, সেই ক্ষেত্রটা হলো কি? অর্থদণ্ড। আর অন্যান্য সকল ক্ষেত্রে আপিল চলবে। অর্থদণ্ডের লাস্টে যদি লেগে যায় তো অনাদায়, অর্থদণ্ডের অনাদায় এত বছর দেবে, তাহলে কি হবে? ফৌজদারি কার্যবিধির 431 ধারায় আপিলের বিধান আলোচনা করা হয়েছে। 431 ধারা অনুযায়ী 417 বা 417 ক ধারার অধীন প্রত্যেকটি আপিল অভিযুক্ত ব্যক্তির মৃত্যুতে চূড়ান্তভাবে বাতিল হবে, এবং এই অধ্যায়ের অধীন অন্যান্য আপিল অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল ব্যতীত আপিলকারীর মৃত্যুতে চূড়ান্তভাবে বাতিল হবে। ফৌজদারি মামলা বা আপিল বাতিল হবে যদি অভিযুক্ত মারা যায়। সুতরাং কে মারা গেলে আপিল বাতিল হবে তা নির্ধারণ করতে গেলে দেখতে হবে আপিল চলাকালীন সময়ে অভিযুক্ত মারা গেছে কিনা। বুঝছেন? তো এই ছিল আমাদের আপিল রিলেটেড বিষয়বস্তু। একটা জিনিস বাকি আছে, আপিল আর রিভিশনের পার্থক্য। এটা আমরা রিভিশন অংশটুকু পড়া তারপরে আপিল আর রিভিশনের পার্থক্য করব। তো আপাতত আমাদের নামাজের বিরতি, আমাদের ক্লাস শুরু হবে 7টা 5-এ। যদি কারো মানে কিছু খাবার দরকার হয়, ব্রেক আর কি, টি ব্রেক এবং নামাজের বিরতি। প্রশ্ন যদি থেকে থাকে মনে রাখেন, নামাজের পরে আমরা প্রশ্ন নেব। আর লাইনে থাকবো, সেম লিঙ্ক, ক্লাস শুরু হলে আমি আপনাদের জানাবো সেম লিঙ্ক। আচ্ছা, আমরা 20 নাম্বার প্রশ্নটা শুরু করব। দেখেন, এটা বিবিআই রিভিশন থেকে প্রশ্ন আসার খুব বেশি সম্ভাবনা আছে, তো ইনশাল্লাহ। দেখেন, তো রিভিশন আসলে কাকে বলে? এখানে প্রশ্ন আছে যে ফৌজদারি রিভিশন বলতে কি বুঝেন? উক্ত আইন অনুযায়ী রিভিশন সংক্রান্ত বিধানসমূহ আলোচনা করুন। দায়রা জজ এবং এটার উত্তর যা, আর দায়রা জজ হাইকোর্ট ডিভিশনের রিভিশন সংক্রান্ত ক্ষমতা বর্ণনা করুন। একটি রিভিশন আদালত কি খালাসের আদেশকে সাজার আদেশে রূপান্তর করতে পারে? একটি রিভিশন আদালত যখন সাজার আদেশ বহাল রাখে তখন উক্ত আদেশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত আপিলকারীর কি কি ধরনের প্রতিকার আছে? তো সবার আগে জানা দরকার আসলে রিভিশন জিনিসটা আসলে কি। আপনার মনে রাখতে হবে, রিভিশন হোক অথবা আপিল হোক, এটা সবসময় করা হয় উচ্চ আদালতে। উচ্চ আদালত মানে হলো যে যে আদালত সিদ্ধান্ত দিয়েছে সে আদালত যে আদালতের অধীনস্থ তার কাছে। তো আমাদের ফৌজদারি কার্যবিধিতে আপিলেরও কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই, রিভিশনেরও কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। তো আপিল বা রিভিশন উভয়ই করা হয় যে নিম্ন আদালতের সিদ্ধান্ত যেটা দিয়েছে সেটা বাতিল বা পরিবর্তনের জন্য উচ্চ আদালতে রিভিশন করা হয়। এখন এই আপিল করা যায় হচ্ছে ঘটনাগত ভুলের ক্ষেত্রে বা ঘটনাগত প্রশ্নে, আইনগত প্রশ্নে, এবং আপিল অধিকার হিসেবে করা যায়। কিন্তু যে সকল ক্ষেত্রে আপিল করা যায় না সেই সকল ক্ষেত্রে করা যায় হচ্ছে রিভিশন। এবং রিভিশন ঘটনাগত ভুলের ক্ষেত্রে করা যায় না, রিভিশনটা হয় হচ্ছে আপনার আইনগত ভুলের কারণে, যদি ন্যায় বিচার ব্যাহত
হয়। আর আপিল কখনো আদালত সোমুটো আপিল শুনতে পারে না, অর্থাৎ ওনার কাছে কেউ আপিল করে নাই, উনি একা একাই আপিল নিজের কাছে নিজেই আপিল করবে, এরকম করা যায় না। কিন্তু রিভিশনটা আদালত স্বপ্রণোদিত হয়েও শুনতে পারে, মানে রিভিশন কেউ করলে ভালো, না করলে আদালত নিজেও রিভিশনাল পাওয়ার প্রয়োগ করতে পারে। বুঝতে পারতেছেন? তো একটা আপিল আদালতের যে যে ক্ষমতা আছে, রিভিশন আদালতেরও অলমোস্ট সেই ক্ষমতা আছে। তো আমাদের ফৌজদারি কার্যবিধিতে আপিল আদালত দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল আদালত একটু বেশি। কেমনে? দণ্ডাদেশের ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আছে আপিল এখতিয়ার, দায়রা জজের আছে, অতিরিক্ত দায়রা জজের আছে, হাইকোর্ট বিভাগেরও আছে নাকি? খালাসের ক্ষেত্রে দুইটা আদালতের আছে, একটা হলো দায়রা জজ আর একটা হলো হাইকোর্ট বিভাগ। অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে ওই মোটামুটি সকলেরই, ওই যে দণ্ডাদেশের ক্ষেত্রে যাদের যাদের আছে, অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রেও তাদের তাদেরই আছে। এবং আপিল সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম যে দণ্ডাদেশের ক্ষেত্রে কোথায় আপিল হবে, তারপরে খালাসের ক্ষেত্রে কোথায় আপিল হবে, অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে কোথায় আপিল হবে। কিন্তু রিভিশনের ক্ষেত্রে আমাদের ফৌজদারি কার্যবিধিতে দুইটা আদালতের রিভিশনাল পাওয়ার আছে, মানে দুইটা আদালতে রিভিশন করা যায়। একটা হলো দায়রা জজ আর একটা হলো হাইকোর্ট বিভাগ। তো হিসাবটা অনেকটা এরকম যে কোন জায়গায় দায়রা জজের কাছে কোন কোন রিভিশন করব আর হাইকোর্টে কোন কোন রিভিশন করব, এটা হলো খালাসের মতো হিসাবটা। মানে ম্যাজিস্ট্রেট যদি কোনো আপিল অযোগ্য আদেশ দেয় তাহলে রিভিশন কোথায়? দায়রা জজের কাছে। আর দায়রা আদালত, দ্যাট মিনস দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, এনারা যদি কোনো আপিল অযোগ্য আদেশ দেয় তাহলে করতে হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। বুঝতে পারছেন? তাহলে ম্যাজিস্ট্রেটের যে কোনো আপিল অযোগ্য আদেশের প্রতি রিভিশন কোথায়? দায়রা জজের কাছে। আর দায়রা আদালতের যে কোনো আপিল অযোগ্য আদেশের ক্ষেত্রে কোথায়? হাইকোর্ট বিভাগে। এখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শুধুমাত্র রিভিশনাল পাওয়ার ছিল হাইকোর্ট বিভাগের। 1978 সালে এই হাইকোর্টের সাথে সাথে দায়রা জজেরও রিভিশন ক্ষমতা প্রয়োগের বিধান করা হয়। এবং আমাদের ফৌজদারি কার্যবিধিতে সাধারণত সকল ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অধীনস্থ দায়রা জজ, মানে হাইকোর্ট বিভাগের অধীনস্থ তো সবাই, সারা বাংলাদেশে যত আদালত আছে সবকিছু কি হাইকোর্ট বিভাগের অধীনস্থ। কিন্তু একটা ক্ষেত্রে দায়রা জজ হাইকোর্ট বিভাগের অধীনস্থ না, সেটা হলো রিভিশনের ক্ষেত্রে, ফৌজদারি রিভিশন। অর্থাৎ দায়রা জজ রিভিশনে যদি কোনো সিদ্ধান্ত দেয় সেই ক্ষেত্রে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন করা যাবে না। তো এইগুলা মোটামুটি আলোচনা করলাম, দেখেন আমরা বিস্তারিত করব লাইন বাই লাইন। আগে আমরা রিভিশনের সংজ্ঞায় চলে আসি। রিভিশন, রিভিশনের সংজ্ঞা এখানে মুখস্থ করার কিছু নাই। উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের আইনগত ভুল ত্রুটি সংশোধনের প্রক্রিয়াকে ফৌজদারি রিভিশন বলে। উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের আইনগত ভুল ত্রুটি, কিন্তু শুধু ভুল ত্রুটি না, কি ভুল ত্রুটি? আইনগত ভুল ত্রুটি। আপিলের ন্যায় রিভিশন কায়েমি অধিকার নয়, অর্থাৎ রিভিশন দায়ের করাকে অধিকার হিসেবে দাবি করা যায় না। রিভিশন সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 1898 আন্ডারলাইন করবেন, 435 থেকে 442 ক ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। কত থেকে কত? 435 থেকে 442 ক। ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী দুইটি আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে, যথা এক, হাইকোর্ট বিভাগ কত ধারা? 439 ধারা, দায়রা জজ আদালত 439 ক ধারা। এই কতে কি ব্র্যাকেট হবে? কতে ব্র্যাকেট হবে না। তো এখন আমরা প্রশ্ন যদি আসে যে রিভিশন সংক্রান্ত বিধিবিধান আলোচনা করুন, তাহলে আপনার রিভিশন রিলেটেড যা যা আছে সবকিছু আলোচনা করতে হবে। এখন এখানে একটা জিনিস দেখেন যে হাইকোর্ট বিভাগ কত ধারা? 439। 439 বলেন আর 439 ক বলেন, উভয় ক্ষেত্রে যোগ হবে 435। 435, 435 হলো নথি তলব, মানে আপনি রিভিশন তো করলেন, কারণ দায়রা জজের কাছে মামলা খারিজ আদেশের বিরুদ্ধে দায়রা জজের কাছে রিভিশন করলেন। এখন দায়রা জজের কাছে তো ওই মামলার নথিপত্র কিছু নাই, তাহলে দায়রা জজ নথি তলবের আবেদনও করতে হয় দায়রা জজে, সেটা হলো 435। আর রিভিশনাল পাওয়ার উনি প্রয়োগ করবে 439 ক। তো আমরা প্রথমে চলে আসি এই যে নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা, দণ্ড স্থগিত এবং জামিন 435। তার মানে আমরা এটা বলতে পারি যে রিভিশন আদালত জামিন চাইতে হয় রিভিশন আদালতে 435 ধারায়। কত ধারায়? 435। শাহ আলম সাহেব
আপিল আদালতে জামিন চাইতে হয় কত কত দাঁড়ায়? আপিল আদালতে জামিন চাইতে হয় কত দাঁড়ায়? 426, 427। আর রিভিশন আদালতে জামিন চাইতে হয় কত দাঁড়ায়? 435। ফৌজদারি কার্যবিধির 435 ধারা অনুযায়ী অধস্তন আদালত থেকে নথি তলব করার ক্ষমতা দুই ধরনের আদালতের আছে। একটা হলো হাইকোর্ট বিভাগ, আর একটা হলো দায়রা আদালত। এখন দেখেন, আন্ডারলাইন করবেন, নিম্নলিখিত দুইটি কারণে নথি তলব করা যায়। কয়টি কারণে? দুইটি কারণে। কোন আদালতের সিদ্ধান্ত, দণ্ডাদেশ, আদেশের সত্যতা, নির্ভুলতা, আইনগত বৈধতা যাচাই করার জন্য, অথবা কোন আদালতের কার্যক্রমের নিয়মানুগত্য সম্পর্কে সন্তুষ্ট হওয়ার জন্য। শব্দটা জটিল লাগলেও নিয়মানুগত্য মানে হলো নিয়ম অনুসারে কার্যাবলী সম্পাদিত হয়েছে কিনা, এটারাই বলে নিয়মানুগত্য। ফৌজদারি কার্যবিধির 435 ধারার অধীন হাইকোর্ট বিভাগ বা যে কোনো দায়রা জজ তার অধীনস্থ যে কোনো নিম্ন আদালতের নথি তলব করে কোনো আইনগত ভুল বা অনিয়ম ন্যায় বিচারের উদ্দেশ্যে সংশোধন করতে পারে, এবং সেই সাথে দণ্ড কার্যকর স্থগিত রেখে কোনো অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারে। তাহলে রিভিশন ক্ষমতা প্রয়োগে জামিনে মুক্তি দেওয়া হয় কত ধারায়? 435 ধারায়। ব্যাখ্যা: এই ধারার অধীনস্থ বলতে বোঝানো হয়েছে সকল দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট, নির্বাহী বা হাইকোর্ট, যেই সকল হাইকোর্ট বিভাগের অধীন সকল ম্যাজিস্ট্রেট, নির্বাহী বা বিচারিক দায়রা জজের অধীন বোঝাবে। মানে হলো যে 435 ধারার অধীন হাইকোর্টের অধীনস্থ সবাই। অপরদিকে 435-এ বলতেছে যে দায়রা জজের অধীনস্থ হলো দায়রা জজের নিচে যে বিচারিক বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তারা সবাই। এখন আপনি বলতে পারেন যে স্যার একটু আগে বললেন যে রিভিশনের ক্ষেত্রে হাইকোর্টের অধীনস্থ দায়রা জজ না, আবার এই জায়গা তো বলতেছে যে দায়রা জজের অধীনস্থ। বিষয় সেটা না। বিষয় হলো দায়রা জজ হাইকোর্টের অধীনস্থ না তখন যখন সে 439 কতে যখন একটা সিদ্ধান্ত দিয়ে দিছে, সেই ক্ষেত্রে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আর দ্বিতীয় রিভিশন করা যায় না। কিন্তু যে ক্ষেত্রে দায়রা জজ ধরেন একটা মামলার বিচারে, একটা হত্যা মামলার বিচারে দায়রা জজ এজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন, আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে তিনি 249 ধারায় কাউরি মুক্তি দিছে, 249 ধারায় আসামির মুক্তি দিছে। দায়রা জজ কি 249 ধারায় আসামির মুক্তি দিতে পারে? পারে না। 249 ধারা শুধু কার ক্ষেত্রে প্রযোজ্য? ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই ক্ষেত্রে দায়রা জজের আদেশের ভিত্তিতে রিভিশন হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। তাহলে এই ক্ষেত্রে দায়রা জজ হাইকোর্টের অধীনস্থ, বুঝছেন? কিন্তু যে ক্ষেত্রে ধরেন একটা সিআর মামলায় ম্যাজিস্ট্রেট আদালত 249 ধারায় মুক্তি দিছে, সিআর মামলায় ম্যাজিস্ট্রেট আদালত 249 ধারায় আসামিরে মুক্তি দিছে। এখন সিআর মামলায় ম্যাজিস্ট্রেট আদালত কি মুক্তি দিতে পারে? এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? সিআর ক্ষেত্রে প্রযোজ্য। এখন ম্যাজিস্ট্রেট এই জায়গায় আইনের ব্যত্যয় ঘটাইছে, তাহলে ম্যাজিস্ট্রেটের এই আদেশের ভিতরে রিভিশন হবে কার কাছে? এখন দায়রা জজ রিভিশনে যে সিদ্ধান্ত দিবে 439 কতে এই জায়গায় দায়রা জজের সিদ্ধান্ত চূড়ান্ত। দায়রা জজের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আর দ্বিতীয় রিভিশন করা যাবে না। এই ক্ষেত্রে দায়রা জজ হাইকোর্ট বিভাগের অধীনস্থ না। দুইটা কিন্তু দুই জিনিস। আচ্ছা, এখন আমরা প্রথমে চলে আসি। তাহলে এখানে যে বিষয়টা খেয়াল রাখা উচিত যে 439-এ প্রকৃতপক্ষে তিনটা ক্ষমতা, 435-এ প্রকৃতপক্ষে তিনটা ক্ষমতা প্রয়োগ করে রিভিশন আদালত। এক হলো নথি তলব, দণ্ড স্থগিত, আর একটা হলো কি? জামিন। বুঝতে পারছেন? তাহলে রিভিশনাল পাওয়ার প্রয়োগ করে 435 ধারায় ফৌজদারি কার্যবিধিতে রিভিশন আদালত কয়টা ক্ষমতা প্রয়োগ করে? তিনটা। একটা হলো কি বলেন? নথি তলব, দণ্ড স্থগিত, আর একটা কি? জামিন। এখন আমরা চলে আসি ভাই হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা। 439 ক ধারায় দেখেন, ফৌজদারি কার্যবিধি 439 ধারায়, সরি নট ক, ফৌজদারি কার্যবিধি 439 ধারায় হাইকোর্ট বিভাগের রিভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। 439 ধারাকে আন্ডারলাইন করবেন, 435 ধারার বিধানের সাথে করতে করতে হবে। তাহলে 439-এর সাথে আসবে কত? 435। সেটা আমি অলরেডি আপনাদের একবার বলছি। আচ্ছা, এখন দেখেন ওই 439-এর কি কি ক্ষমতা আছে। প্রথমত আমি বলে রাখি, শুনেন, হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতার বৈশিষ্ট্য নিম্নরূপ। ধারা 439, আপনি জাস্ট লিখে দিবেন যে 439 ধারা অনুসারে
হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা নিম্নে আলোচনা করা হলো। এই জায়গা কোনো সাবসেকশন উল্লেখ যদি পারেন করবেন, না পারলে সমস্যা নাই। বাট সাবসেকশন একটা জায়গা আর একটা করলে সমস্যা আছে, এর চেয়ে টোটালি না করাই ভালো। আপনি 439 দিয়ে জাস্ট স্টার স্টার দিয়ে লিখে যাবেন, বুঝতে পারছেন? আর ভালোর তো কোনো শেষ নাই। যদি কেউ নাসর বান্দা হন যে না আমার সাবসেকশন উল্লেখ করা লাগবেই, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই টু দা পয়েন্টে উল্লেখ করতে হবে যেন আপনার ভুল আবার না হয়। কিন্তু পাশের জন্য সাবসেকশন উল্লেখ করার প্রয়োজন নাই। দেখেন, রিভিশন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ আন্ডারলাইন করবেন একটি আপিল আদালতের যাবতীয় ক্ষমতা প্রয়োগ করতে পারবে। মানে একটা আপিল আদালতের যা যা ক্ষমতা আছে রিভিশন আদালতেরও কি তাই তাই আছে। অর্থাৎ ইহা অধস্তন আদালতের আদেশ পরিবর্তন করতে পারে, নতুন তদন্ত বা অনুসন্ধানের আদেশ দিতে পারে, আসামিকে নতুন ভাবে বিচারের আদেশ দিতে পারে, অথবা অধস্তন আদালত কর্তৃক শাস্তির পরিমাণ কি বাড়াতে পারে। তার মানে আপিল আদালত 423 ধারায় যা যা পারে, রিভিশন আদালত হিসেবে হাইকোর্ট ডিভিশনও 439 ধারায় তাই তাই পারে। এই কথাটাই বলেছে 439-এর উপধারা কত? 1। পাইছেন? আচ্ছা, এরপরে দেখেন, যে ক্ষেত্রে দণ্ডের পরিমাণ বাড়াবে বা আসামির বিরুদ্ধে আন্ডারলাইন করবেন কোনো আদেশ দিবে, সেই ক্ষেত্রে আসামি বা তার আইনজীবীকে আন্ডারলাইন করবেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এটা গুরুত্বপূর্ণ কথা। এই কথাটার অর্থ হলো রিভিশন আদালত কাউরে শুনানি করতে বাধ্য না, মানে কাউকে কারণ দর্শনের সুযোগ দিতে বাধ্য না, শুধুমাত্র একটা ক্ষেত্র ছাড়া। সেই একটা ক্ষেত্র হলো তিনি যদি আসামির দণ্ড বাড়াতে চান অথবা এমন কোন আদেশ দিয়ে যে দণ্ডটা আসামির বিরুদ্ধে যাবে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আগে আসামিকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। এটাই বলেছে 439-এর 2। তাহলে আপনি মনে রাখবেন যে আপিল আদালতের ন্যায় রিভিশন আদালতের সকল ক্ষমতা আছে হাইকোর্ট ডিভিশন রিভিশন ক্ষমতা প্রয়োগ করলে 439-এর 1। 439-এর 2 বলছে যে দণ্ডের পরিমাণ বাড়ালে বা আসামির বিরুদ্ধে কোনো আদেশ দিলে অবশ্যই আসামিরে শুনতে হবে রিভিশন আদালত। এটা 439-এর কত? 2। আচ্ছা, এরপরে দেখেন, যে ক্ষেত্রে দণ্ডের পরিমাণ বৃদ্ধি করবে সেই ক্ষেত্রে উক্ত দণ্ডটি যদি আন্ডারলাইন করেন কোনো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দিয়ে থাকে, তাহলে উক্ত প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের দণ্ডদানের ক্ষমতার অতিরিক্ত দণ্ড দিতে পারবে না। আমরা আপিলের ক্ষেত্রে আমি বলছিলাম আপনাদের কতদিন যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে আপিল করছে, দণ্ড বৃদ্ধি, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে পারতে কত? উনি পারত তো 5 বছর। তাহলে আপিল আদালত দণ্ড কত দিতে পারবে? 5 বছর। 5 বছরের বেশি পারবে না। রিভিশন আদালতের ক্ষেত্রেও তাই। এটা কত? 439-এর 3। তারপরে চলে আসি যে রিভিশন আদেশ প্রয়োগে, এটা গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করেন, হাইকোর্ট বিভাগ খালাস আদেশকে দণ্ডাদেশে রূপান্তর করতে পারবে না। 400 বলতেছে যে রিভিশন আদেশ প্রয়োগে হাইকোর্ট বিভাগ খালাসের আদেশকে দণ্ডাদেশে রূপান্তর করতে পারবে না। কথাটা পরে যাইয়া প্রশ্ন করবেন যখন বুঝবেন, আপাতত বুঝতেছেন না। মানে এই জায়গায় বলতেছে যদি কোনো খালাস আদেশের বিরুদ্ধে রিভিশন করা হয়, তাহলে ওই খালাসের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগ দণ্ডাদেশ দিতে পারবে না। কেমনে? আমি একটু উদাহরণ দিই, শুনেন। ধরেন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আসামিরে 2 বছরের কারাদণ্ড দিছে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে আরিফ সাহেব নালিশি মামলায় ধরেন, তাহলে এই জায়গায় নালিশকারী আসামির 2 বছরের কারাদণ্ড দিচ্ছে। এখন আসামি এর বিরুদ্ধে আপিল করবে কোথায়? আরিফ সাহেব প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, তাহলে আসামি আপিল করবে কোথায় বলেন? আরিফ সাহেব বলেন। দণ্ড দিচ্ছে সিরিয়াল অনুযায়ী যারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে চিফ স্যারের কাছে যায় না। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে 408 ধারায় কার কাছে? দায়রা জজ। শুনেন, এখন দায়রা জজ ওনারে খালাস দিছে, দায়রা জজ ওনারে কি খালাস দিছে। তাহলে এই যে খালাসটা, এই খালাসটা মূল মামলায় খালাস না, এই খালাসটা কি পিলে প্রদত্ত খালাস। বুঝেন কিনা? এখন এই খালাসের বিরুদ্ধে, যেহেতু সিআর মামলা, এই খালাসের বিরুদ্ধে নালিশকারী আপিল করতে পারবে না। এই খালাসের বিরুদ্ধে নালিশকারীকে আপিল করা যাবে না। নালিশকারী করবে কি? রিভিশন। কোথায়? হাইকোর্টে। এখন খালাসের বিরুদ্ধে রিভিশন করলে 439 ধারায় বলা আছে যে খালাস আদেশের বিরুদ্ধে তুমি যতই রিভিশন করো এটাকে দণ্ড দেওয়া যাবে।
তাহলে নালিশকারী প্রতিকার কি? এই খালাসের বিরুদ্ধে রিভিশন করে কোনো কি লাভ আছে? লাভ নাই। তাহলে খালাসের ক্ষেত্রে রিভিশনের নিয়ম আছে, কিন্তু দণ্ডাদেশে রূপান্তর করতে পারবে না। কিন্তু প্রশ্ন এসে যায় যে কখনোই কি পারবে না? আচ্ছা, এটা উজ্জ্ব থাকুক, আমরা একটু পরে আসতেছি। দেখেন, তাহলে আমরা বলতে পারি যে রিভিশন আদালত একটা জিনিস করতে পারে না, সেই জিনিসটা হলো কি? খালাসের আদেশকে দণ্ডে রূপান্তর করতে পারে না। এরপরে দেখেন 439 ক ধারায় দায়রা জজ যেখানে রিভিশন ক্ষমতা প্রয়োগ করে কোনো আদেশ দিয়েছে, সেখানে হাইকোর্ট উক্ত রিভিশন শুনতে পারবে না। অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশনের কোনো সুযোগ নাই। 439-এ 4 গোল দিয়ে 3টে স্টার দেন। মানে দায়রা জজ 439 ক ধারায় যদি রিভিশনে কোনো সিদ্ধান্ত দেয়, সেই ক্ষেত্রে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত। এই সিদ্ধান্ত নিয়ে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন চলবে না, বা এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। তাহলে বাঁধন বলেন তো যে হাইকোর্ট বিভাগ তার রিভিশন ক্ষমতা প্রয়োগ করে কোন দুইটা কাজ করতে পারে না? কোন দুইটা কাজ মাত্র বললাম, কি কি করতে পারে না? কোন খালাসি আদেশকে দণ্ডে রূপান্তর করতে পারে না। হ্যাঁ, একটা হচ্ছে দায়রা জজের রিভিশন যে আদেশ, সেই আদেশ পরিবর্তন করতে পারে। ধন্যবাদ। খালাসের আদেশকে দণ্ডে রূপান্তর করতে পারে না, আর দায়রা জজ রিভিশনে যদি সিদ্ধান্ত দেয় তাহলে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত। এই দুইটা কাজ হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগে করতে পারে না। তারপরে দেখেন, যেখানে আপিলের বিধান আছে কিন্তু আপিল করা হয়নি, এটা আন্ডারলাইন করেন, যেখানে আপিলের বিধান আছে কিন্তু আপিল করা হয়নি, সেখানে যে পক্ষ আপিল করতে পারত সেই পক্ষের আবেদনের ভিত্তিতে আদালত কোনো রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে না। আপিলের বিধান ছিল, আপনি আপিল করেন নাই, সেই ক্ষেত্রে রিভিশন করলে হবে না। বুঝছেন? আপিলের বিধান ছিল, আপিল করছেন, আপিল নামঞ্জুর করছে বা আপিলে যে সিদ্ধান্ত দিছে সেটার বিরুদ্ধে রিভিশন করা যায়, কিন্তু টোটালি আপনি আপিল করেনই নাই, সেক্ষেত্রে রিভিশন করা যাবে না। এটাই বলেছে 435-এর কত 5। তাহলে রিভিশন ক্ষমতায় হাইকোর্টের কি কি জিনিস আমরা শিখলাম দেখেন। 439-এর 5, জি, যে রিভিশন আদালত আপিল আদালতের ন্যায় সকল ক্ষমতা প্রয়োগ করে, 439-এর কত। এরপরে দণ্ড বাড়ানোর ক্ষেত্র ব্যতীত আসামির শুনতে বাধ্য না, 439-এর কত 2। ম্যাজিস্ট্রেট যে সাজা দিতে পারতো তার চেয়ে বেশি সাজা দিবে না, 439-এর কত 3। এরপরে যে দায়রা জজ যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত, বা খালাসের আদেশকে দণ্ডাদেশে রূপান্তর করতে পারবে না, 439-এর কত 4। আপিলের বিধান ছিল, আপিল করেন নাই, তাহলে রিভিশন করা যাবে না, 439-এর কত 5। আপনার যদি 1 2 3 4 5 মনে না থাকে, জাস্ট 439 দিয়ে পয়েন্ট আকারে লিখে দিবেন। বুঝছেন? আরো মজার বিষয় হলো, যারা ফাঁকিবাজ পারতেছেন না, তারা এই হাইকোর্ট ডিভিশনের যে রিভিশন ক্ষমতা দায়রা জজেরও কি সেই ক্ষমতা, জাস্ট হাইকোর্টের জায়গা বসাই দিবেন কি দায়রা জজ। এখন ওইটুক জায়গা যদি আবার বলদের মতো চেঞ্জ করতে না পারেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। তাহলে ওই ভাষাগুলো কিভাবে হয়? 439-এর কতে যে দায়রা জজ আপিল আদালতের ন্যায় সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে, দায়রা জজ আসামির দণ্ড বৃদ্ধি করলে রিভিশন আদালত হিসেবে তারা শুনতে বাধ্য, নাকি? ম্যাজিস্ট্রেট যে ক্ষমতা দিতে পারে দায়রা জজ তার রিভিশন ক্ষমতা প্রয়োগে তার চেয়ে বেশি পারবে না, নাকি? দায়রা জজ ওই খালাসের আদেশে দণ্ডে কি করতে পারবে না, রূপান্তর করতে পারবে না। বা দায়রা জজের এই জায়গায় আমি বলবো যে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত, এর বিরুদ্ধে হাইকোর্টে দ্বিতীয় রিভিশন করা যাবে না। যে ক্ষেত্রে আহ আপিল করা বিধান ছিল, আপিল করে নাই, সেই ক্ষেত্রে দায়রা জজের কাছে রিভিশন করা যাবে। বুঝছেন? এই 429-1 2 ওটা লাস্টে যেটা পাস এই শুনেন, 439-এর 1 2 3 4 5 দিতে হবে কিনা? আমি এতক্ষণ ধরে যা বলছি আপনার মাথায় গেছে কিনা আগে সেটা বলেন। যেটা তো বুঝছি স্যার, আপনি বলছেন কি এই স্টার দিয়ে লিখবেন, এখন আমি মনে করছি কি এই যে 429-1 দিয়া এভাবে লিখে যাবো না, খালি স্টার দিয়ে যদি যদি আপনার 439, এই শুনেন, উনি বোঝে নাই জিজ্ঞেস করি, যদি আপনার 439-এর 1 2 মনে থাকে তাহলে এই জায়গা যেভাবে লেখা আছে এইভাবে লিখবেন, আর 439-এর 1 2 3 4 মনে না থাকলে শুধু স্টার দিয়ে দিয়ে লিখে যাবে। বুঝছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি দায়রা জজের রিভিশন ক্ষমতা। স্থানীয়ভাবে প্রতিকার দেওয়ার উদ্দেশ্যে ফৌজদারি কার্যবিধি 439 ক ধারাটি
ল রিফর্ম অর্ডিন্যান্স 1978 দ্বারা ফৌজদারি কার্যবিধিতে যুক্ত করা হয়েছে। 439 ধারা অনুযায়ী দায়রা জজের রিভিশন ক্ষমতা 439 ক যোগ করে, জায়গা শুধু 39 হয়ে গেছে। 439 ক ধারা অনুযায়ী দায়রা জজের রিভিশন ক্ষমতা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। তো যদি না পারেন তাহলে তো ফাঁকির বুদ্ধি শিখিয়ে দিলাম আর কি, ফাঁকি দেওয়ার একটা পড়লেই ওইটাও লেখা যায়। 439 ধারা হাইকোর্ট বিভাগ যেরূপ রিভিশন ক্ষমতা প্রয়োগ করে দায়রা জজ আদালত উক্তরূপ রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবে। 439 কত? এক, নথিতে যদি গুরুতর বেআইনি অবৈধ ভ্রমাত্মক কিছু পাওয়া যায় শুধুমাত্র তখনই দায়রা জজ এই ধারা অনুযায়ী রিভিশন ক্ষমতা প্রয়োগ করবেন। দায়রা জজ যখন এই ধারা অনুসারে আদেশ দেন তখন তিনি হাইকোর্ট বিভাগের অধীন নন। দায়রা জজ নিজে কোনো কার্যক্রমে নথি তলব করে থাকলে বা অন্য কোনোভাবে বিষয়টি তার গোচরীভূত হলে 439 ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের যাবতীয় ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন। কোনো ব্যক্তি কর্তৃক বা তার পক্ষ হতে দায়রা জজের নিকট রিভিশন দায়ের করা হলে তৎসম্পর্কে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত। বুঝছেন? তাহলে আপনি হাইকোর্টের গুলো পড়লে এগুলো দায়রা জজরে কিন্তু চালাই দেওয়া যায়। এরপরে চলে আসেন অতিরিক্ত দায়রা জজের রিভিশন ক্ষমতা। দেখেন, অতিরিক্ত দায়রা জজের রিভিশন ক্ষমতা সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 439 ক এর 3 ধারায় বলা হয়েছে, উক্ত ধারা অনুযায়ী দায়রা জজের সাধারণ বা বিশেষ আদেশ কোন রিভিশন মামলার অতিরিক্ত দায়রা জজের নিকট প্রেরণ করা হলে অতিরিক্ত দায়রা জজ সেক্ষেত্রে দায়রা জজের সকল রিভিশন এখতিয়ার প্রয়োগ করতে পারে। তাহলে আমি এটা বলতে পারি যে দায়রা জজের যে যে ক্ষমতা আছে অতিরিক্ত দায়রা জজেরও রিভিশন ক্ষমতা প্রয়োগে সেই ক্ষমতা আছে, বাট সচরাচর অতিরিক্ত দায়রা জজের কাছে রিভিশন করা যায় না। অতিরিক্ত দায়রা জজের কাছে রিভিশনের ক্ষমতা দিবে কে? দায়রা জজ। আপনি আরো ভালোভাবে মনে রাখতে পারেন, দেখি মনে আছে কিনা আপনাদের, যে বলেন তো অতিরিক্ত জেলা জজের দেওয়ানি মামলার ক্ষেত্রে রিভিশনাল পাওয়ার কত ধারায় আছে? 115(3). আর এই জায়গা অতিরিক্ত দায়রা জজের আছে 439 ক এর 3। 439 ক এর 3। এখন প্রশ্ন আসছে, দেখেন ওই প্রশ্নটা, যে রিভিশন ক্ষমতা প্রয়োগ করে রিভিশন আদালত খালাস আদেশ রদ করে শাস্তি প্রদান করতে পারে কিনা, মানে খালাস আদেশে বাতিল করে সাজা দেওয়া যাবে কিনা। ফৌজদারি কার্যবিধির 439 এর 4 ধারায় বলা হয়েছে রিভিশন আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করে খালাস আদেশ রদ করে শাস্তি বা দণ্ড প্রদান করতে পারে না। এটা বলা আছে 439 এর কততে? 4-এ। তবে উচ্চ আদালতের বিভিন্ন মামলার সিদ্ধান্তে খালাস আদেশের বিরুদ্ধে মন্তব্য করেছে এবং খালাস আদেশ রদ করেছে। মানে উচ্চ আদালত কখনো কখনো রিভিশনাল পাওয়ার প্রয়োগ করে তারা খালাস আদেশে কি করছে? রদ করছে। খালাস আদেশ রদ করার ক্ষমতা খুবই সীমিত, মানে একেবারেই যদি ঘোর অনিয়ম ঘটে বা বেশি তদবির থাকে সেই ক্ষেত্রে করবে। অনিয়ম তো আর হয় না, এ জায়গায় লাগবে হলো তদবির। দেখেন, তবে রিভিশন আদালত খালাস আদেশ শুধুমাত্র তখনই রদ করতে পারবে যখন সুনির্দিষ্টভাবে উপনীত হওয়া যাবে যে খালাসের পক্ষে বিচারিক আদালতের কোনো যুক্তিসঙ্গত সাক্ষ্য দ্বারা সমর্থনযোগ্য নয়। মানে রিভিশন আদালত যদি দেখে যে এই মামলায় তার খালাস পাওয়ার কোনো সুযোগই নাই, নথি টথি সব আইনে দেখছে, তাহলে সেই ক্ষেত্রে আবার উনি ওই তার দণ্ড দিতে পারবে। এই যে দেখেন, আব্দুল আজিজ বনাম সেকেন্দার আলী 50 ডিএলআর এডি 111 16 ডিগ্রি বলতেছেন। যা বলে গেলেন আরিফ সাহেব, এই এই মামলাটা জিয়ার মামলা না সিয়ার মামলা বলেন? এই যে এইটা কেমনে? রাষ্ট্র থাকলে কি হতো? জি, সেদিনকে আপনি শিখাই দিয়েছেন নাকি? আমরা কিভাবে সিস্টেম করে হ্যাঁ, আপনি এটা পড়তে পারেন, এটা কি মানে উনি কিন্তু সব পারেন এরকম একটা ভাব। আমার কাছে শিখে আবার আমার আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন ভাই,
রিভিশন আদালত সাজার আদেশ বহাল রাখলে আবেদনকারীর প্রতিকার, এটা আপনারা আগে বুঝেন। বলছে যে রিভিশন আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয় বা সাজার আদেশ বহাল রাখে, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তির কি প্রতিকার আছে। ধরেন দায়রা জজ বহাল রাখলে কি হবে, হাইকোর্ট বহাল রাখলে কি হবে। আগে প্রথমে আসি দায়রা জজ দিয়ে। দায়রা জজ রিভিশন ক্ষমতা প্রয়োগে যে আদেশই দেখ না কেন, সেটার বিরুদ্ধে তো হাইকোর্টে দ্বিতীয় রিভিশন করা যায় না। তাহলে সেই ক্ষেত্রে প্রতিকার হলো, আপনি হাইকোর্ট বিভাগে 561 ক ধারায় বা 561A ধারায় হাইকোর্ট বিভাগে কোয়াশমেন্টের আবেদন করা যাবে। অর্থাৎ দায়রা জজ রিভিশনে যে সিদ্ধান্ত দিবে সেটার বিরুদ্ধে প্রতিকার হলো হাইকোর্ট বিভাগে 561A ধারায় আবেদন করা। বুঝছেন? অপরদিকে রিভিশনে যদি হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দেয়, হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগে যদি সিদ্ধান্ত দেয়, তাহলে সেটার বিরুদ্ধে প্রতিকার কি? সেটার বিরুদ্ধে প্রতিকার হাইকোর্ট বিভাগের উপরে কে? আপিল বিভাগ। তাহলে আপিল বিভাগে লিভ টু আপিল করা, বাট এই লিভ টু আপিলের বিধান কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধিতে নাই। এটা করতে হবে কোন বিধান অনুসারে? বাংলাদেশ সংবিধান অনুসারে। বুঝতে পারছেন? তাহলে আপনি যদি মূল প্রশ্নটা বুঝে থাকেন, তাহলে এই জায়গায় আপনি দুইটা জিনিস আলোচনা করবেন, যে দায়রা জজ রিভিশনের সিদ্ধান্ত দিলে হাইকোর্ট বিভাগে 561 ক ধারায় কোয়াশমেন্টের আবেদন করব, আর রিভিশনের সিদ্ধান্তটা যদি দেয় কে? হাইকোর্ট বিভাগ, তাহলে লিভ টু আপিলের আবেদন করব বাংলাদেশ সংবিধানের আলোকে কোথায়? আপিল বিভাগে। এই হলো উত্তর। কি তানভীর কোথায় ছিলেন? দেখেন, ফৌজদারি কার্যবিধির 439 ক ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি কর্তৃক বা তার পক্ষে থেকে দায়রা জজের নিকট কোনো রিভিশনের দরখাস্ত করা হলে সেই বিষয়ে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত হবে, এর বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। এছাড়া ফৌজদারি কার্যবিধি 1898 এর রিভিউয়ের কোনো বিধান নাই, মানে আমাদের ফৌজদারিতে রিভিউয়ের কোনো বিধান নাই। তাই দায়রা আদালত যখন সাজার আদেশ বহাল রাখে, তখন উক্ত আদেশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ব্যক্তির কোনো প্রতিকার নেই। তবে দায়রা জজ রিভিশন আদালত হিসেবে কোনো সিদ্ধান্ত দিলে উক্ত আদেশের বিরুদ্ধে ন্যায় বিচারের স্বার্থে ফৌজদারি কার্যবিধির গোলদেন 561 ক ধারার অধীন হাইকোর্ট বিভাগে কোয়াশমেন্টের আবেদন করা যেতে পারে। তাহলে হাইকোর্ট বিভাগে, মানে দায়রা জজ যদি কোনো সিদ্ধান্ত দেয় রিভিশনে, তাহলে প্রতিকার হলো হাইকোর্ট বিভাগে 561 ক ধারার আবেদন করা। অপরদিকে এছাড়া দেখেন, এছাড়া হাইকোর্ট বিভাগের 439 ধারায় প্রদত্ত রিভিশন আদেশের বিরুদ্ধে প্রতিকারের বিষয়ে কিছু বলা হয়নি। তবে সংবিধানের আন্ডারলাইন করবেন 103 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগে আপিল করা যাবে। এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ যদি কোনো মৃত্যুদণ্ড বহাল রাখে কিংবা কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন, তাহলে অধিকার বলে আপিল করা যাবে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে আপিল বিভাগ অনুমতি দিলে আপিল করা যাবে। এত ব্যাখ্যা দিয়ে আমার কাজ নাই। 439 কতে দায়রা জজ রিভিশনের সিদ্ধান্ত দিলে হাইকোর্ট বিভাগে কোয়াশমেন্টের আবেদন করা 561 ক। আর স্বয়ং হাইকোর্ট বিভাগ যদি রিভিশনে কোনো সিদ্ধান্ত দেয়, তাহলে প্রতিকার লিভ টু আপিল সংবিধানের 103 অনুচ্ছেদ অনুসারে। বুঝছেন? এখন আমরা একটু উপরে চলে আসি, ওই যে আপিল ডিভিশনের পার্থক্য। পাইছেন? দেখেন, পার্থক্য আসলে পড়ার কিছু নাই, অলরেডি হয়ে গেছে। আপনি আপিলের একটা সংজ্ঞা দিবেন, রিভিশনের একটা সংজ্ঞা দিবেন, তারপরে বলবেন আপিল কায়েমি অধিকার, রিভিশন কায়েমি অধিকার না। ক্ষেত্র যদি বলেন, আপিল ঘটনা আইনগত ক্ষেত্রে করা যায়, রিভিশন কি শুধু আইনগত ক্ষেত্রে। দাবি বা অধিকার, আপিলকে অধিকার হিসেবে দাবি করা যায়, অপর দিকে রিভিশনকে অধিকার হিসেবে দাবি করা যায় না। শুনানির প্রকৃতি, আপিল আদালত ঘটনা ও আইনগত উভয় বিষয় শ্রবণ করবেন, পক্ষান্তরে রিভিশন শুনবেন কি আইনগত। ক্ষমতার পরিধি, আপিলের ক্ষেত্রে আদালতের ক্ষমতা ব্যাপক, অন্যদিকে রিভিশনের ক্ষেত্রে সীমিত। যদিও বলা আছে যে আপিল আদালতের ন্যায় রিভিশন আদালত ক্ষমতা প্রয়োগ করবে, বাট দুইটার যদি আপনি তুলনা করেন, তাহলে আপিল আদালতের ক্ষমতা অপেক্ষাকৃত বেশি। আচ্ছা, খালাসের সিদ্ধান্তের ক্ষেত্রে বলবো যে আপিল আদালত খালাসের সিদ্ধান্তকে দণ্ডে রূপান্তর করতে পারে, কিন্তু রিভিশন আদালত পারে না। শুনানির বাধ্যবাধকতা, আপিলে অবশ্যই শুনতে হবে, কিন্তু রিভিশনে কি
শুনতেও পারে, নাও পারে। কোন ক্ষেত্রে শুনতে বাধ্য? দণ্ডবৃদ্ধি বা আসামির বিরুদ্ধে কোনো আদেশ দিলে। ক্ষমতা দেখেন, ফৌজদারি কার্যবিধি 423 ধারায় আপিল আদালতের ক্ষমতা বর্ণিত আছে। অপরদিকে ফৌজদারি কার্যবিধি 439 ক ধারায় রিভিশন আদালতের ক্ষমতা বর্ণিত আছে। দ্বিতীয় আপিলের বিধান, ফৌজদারিতে দ্বিতীয় আপিলের বিধান আছে, কিন্তু দ্বিতীয় রিভিশন নাই। বাতিল, ফৌজদারি কার্যবিধি 431 ধারায় আপিল বাতিল হতে পারে, কিন্তু রিভিশন বাতিলের কোনো বিধান নাই। ধারা দেখেন, ফৌজদারি কার্যবিধির কত থেকে কত ধারা? 404 থেকে 431। অপরদিকে রিভিশন সম্পর্কে বলছে 435 থেকে 442। এইগুলো মনে রাখলে পয়েন্ট সন্ধ্যা দাবি রিভিশন নিয়ে অনলাইন অফলাইন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। প্রশ্ন নেই স্যার ওই যে 561 কোয়াতে স্যার কোয়াশমেন্টের বিষয়টা একটু বুঝতে পারিনি স্যার। যতটুকু বলছেন ওইটুকুই থাক, কোয়াশমেন্ট সামনে আবার পড়বো, তখন বিস্তারিত বুঝেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় একটা সমস্যামূলক প্রশ্ন আছে, এটা একটু দেখি। কামাল চাঁদাবাজির অভিযোগে 3 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে। পুলিশ তদন্ত প্রতিবেদন দেয় যে 2 জনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত এবং 1 জনের অপরাধ প্রমাণিত হয় নাই। একটু থামেন, কেউ কথা বলেন না। তাহলে কামাল এজাহার দায়ের করছে 3 জনের বিরুদ্ধে। এই সোহান সাহেব, সোহান আছেন অনলাইনে? রেসপন্স করেন। আচ্ছা, তুষার শুনতে পাচ্ছেন? তুষার, কামরুজ্জামান সাহেব শুনতেছেন তো অবশ্যই নাকি? হ্যালো, স্যার জি স্যার, আমি আছি স্যার। আপনি তো মাহমুদুল। স্যার জি আমরাও স্যার। শুনি। আচ্ছা, পিয়াল বলেন, পিয়াল। এই জায়গা তো এজাহার দায়ের করলো। এখন পুলিশ যে 2 জনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত, 1 জনের অপরাধ প্রমাণিত হয় নাই, পুলিশ এই জায়গায় চার্জশিট দিছে নাকি ফাইনাল রিপোর্ট দিছে বলেন? স্যার এখানে পুলিশ প্রতিবেদন দিছে স্যার, এর মধ্যে চার্জশিট উল্লেখ আছে, আর আবার আপনার চূড়ান্ত তো প্রতিবেদনটা এই মানে প্রতিবেদনটাকে চার্জশিট নাকি ফাইনাল রিপোর্ট কোনটা সেটা জিজ্ঞেস করছি। স্যার এটা তো দুইটাই আছে স্যার। এই যে যেহেতু স্যার দুইজনরে স্যার এখানে দোষী করছে, আর একজনের যেহেতু স্যার এখানে ও মানে অব্যাহতির প্রার্থনা করছে, বা একজনের রাখে নাই স্যার, তা দুইটাই আছে স্যার। ধন্যবাদ। 2 জন যে দোষী এটা হলো চার্জশিট নাকি? আর জি একজনের স্যার। অপরাধ প্রমাণিত হয় নাই, মানে তার অব্যাহতির সুপারিশ করছে, এটা হলো কি? ফাইনাল রিপোর্ট। আংশিক এখন চার্জশিট, আংশিক ফাইনাল রিপোর্ট স্যার। যে এখন দেখেন যে কামাল সংক্ষুব্ধ। কামাল কি চাচ্ছিল? কামাল তো চাচ্ছিল যে 3 জনের বিরুদ্ধেই আসুক। তো কামাল অধিকতর তদন্তের আবেদন করে, অধিকতর তদন্তের আবেদন করে। আদালত আবেদন নামঞ্জুর করে প্রতিবেদন গ্রহণ করে। বিথিকা আমার কাছে বসে আছেন। বিথিকা বলেন, এই যে যে অধিকতর তদন্তের যে আবেদনটা করতে কামাল, এই অধিকতর তদন্তের আবেদনটারে কি বলে? আর একটা ভাষা আছে, প্রতিশব্দ আছে, আমরা আর এক নামে চিনিয়ে রে বলেন। সাহেব, এই যে যে কামাল অধিকতর তদন্তের আবেদন করে এটারে কি বলে? অনলাইনে কেউ পারবেন? স্যার নারাজি দরখাস্ত বা ডু ফার্দার ইনভেস্টিগেশন। নারাজি আবেদন করছে নাকি? জি স্যার।
নারাজি আবেদন বলে এটা অধিকতর তদন্তের আবেদন শুধু বাদী পক্ষ বা এজাহারকারী করতে পারে, আসামি কখনো করতে পারে না। তাহলে উনি নারাজি দরখাস্তের ক্ষেত্রে অনুসরণ করবে 200 থেকে 203 ধারার বিধান। আদালত আবেদনটি নামঞ্জুর করে প্রতিবেদন গ্রহণ করে, মানে ওনার নারাজি দরখাস্ত কি করছে, নামঞ্জুর করছে। আমাদের প্রতিকার কি? নারাজি নামঞ্জুর হলে কি প্রতিকার আছে বলার? নতুন মামলা করা অথবা কি করা, রিভিশন করা। আর সবচেয়ে সহজ বুদ্ধি হলো স্যার এই প্রশ্ন তো রিভিশনের সাথে আছে, তো এই কারণে কি হবে, রিভিশন হবে নাকি? অধিকতর তদন্তের আরেক নাম কি মাসুদ? আপনার কাছে অধিকতর তদন্তের আবেদন আপনারা কোর্টে কেমনে করেন? ওটাই কথা না, আগে আমি যা বলি তাই বলেন। বলেন যে তদন্ত প্রতিবেদন আপনার পছন্দ না হইলে আপনি কিসের আবেদন করেন? তাহলে নারাজিও যা অধিকতর তদন্তের আবেদনও তাই। জি, নারাজিও যা অধিকতর তদন্তের আবেদনও তাই। আপনারে ফাঁসানোর জন্য, যাতে আপনি কনফিউজড হয়ে যান, এই জন্য অধিকতর তদন্তের কথা বলছে। বুঝছেন? তাহলে এই জায়গায় বিচার্য বিষয়ে আইনগত পর্যালোচনা যাই হোক না কেন, আপনি এই জায়গায় রিভিশন করবেন কোথায়? নারাজি দরখাস্ত যদি নামঞ্জুর হয় তাহলে কোথায় হবে? দায়রা জজ কোর্টে রিভিশন। এই যে আইনগত পর্যালোচনা পড়ি, দেখেন, কামাল কর্তৃক দাখিলকৃত অধিকতর তদন্তের আবেদন নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে কামাল উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারেন। আমরা জানি ফৌজদারি কার্যবিধি 1898 173 ধারায় পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করলে সংক্ষুব্ধ সংবাদদাতা উক্ত তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দরখাস্ত দাখিল করতে পারেন। আদালত নারাজি দরখাস্ত নামঞ্জুর করলে উক্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে রিভিশন করতে পারেন। যেহেতু কামাল তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দরখাস্ত, অর্থাৎ এই যে দেখেন অধিকতর তদন্তের আবেদন করে এবং আদালত উক্ত আবেদন নামঞ্জুর করেছে, তাই সংক্ষুব্ধ কামাল উক্ত নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে 439 ক ধারায় দায়রা জজে কি করতে পারেন, রিভিশন করতে পারেন। এই তো কথা, বুঝছেন? তো আরো একদিন লাগবে, আজকে শেষ হচ্ছে না, অনেক কথা আছে, কারণ এ জায়গায় বেশ কয়েকটা মুসাবিদা আছে। জামিনের মুসাবিদা গুলো বিবিআই, এটা পড়তে হবে। তো এজন্য জামিন, জামিন কি, জামিনের প্রশ্নটা বিবিআই, পরে যা আছে এর মধ্যে জামিনেরটা বিবিআই। তো জামিনটা স্পেশালি দেখতে হবে। আগামীকাল পড়া আছে 5:30টায়, চলে আসবেন। অনলাইনে যদি কোনো প্রশ্ন থাকে, অফলাইনে থেকে থাকে প্রশ্ন করেন, আমি অ্যাভেলেবল আছি, বলেন। থাকতে থাকেন। ঠিক আছে, যেহেতু কেউ প্রশ্ন করতেছেন না, ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।